আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের লাইভ ক্লাসে। তো প্রতি সপ্তাহের মতো আমরা চেষ্টা করব কিভাবে আপনাদেরকে লাইভ ফরাসি শেখানো যায়। আজকে আমি একা নই, আমার সাথে একজন গেস্ট রয়েছেন। আমরা দুজন একসাথে চেষ্টা করব কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় ফরাসি ভাষা শেখার জন্য। আমার সাথে যিনি গেস্ট রয়েছেন তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আমাদের মাঝে এই রাতের বেলা। আপনারা জানেন ইতিমধ্যে 10:30 বেজে গিয়েছে, এই অনেক লম্বা রাত। যাই হোক, আমরা চেষ্টা করবো 1 ঘন্টা ক্লাস করানোর জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলফাবে, ফরাসি যে বর্ণমালা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং সেই সাথে ফরাসি শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় সেটা শেখার চেষ্টা করব। আর শেষ করব হচ্ছে নিজেদেরকে উপস্থাপন কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে, যেন আমরা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারি। শুধু তাই নয়, আমরা যেন বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের যে মৌলিক প্রশ্নগুলো আছে উপস্থাপন সম্পৃক্ত সেগুলো যেন করতে পারি। তো এগুলো হচ্ছে আজকে আমাদের মূল টার্গেট। তো আমাদের মধ্যে আমাদের যিনি গেস্ট রয়েছেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জনাব জেরেমি কোদো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস্টার জেরেমি? আমি ভালো আছি। মিস্টার জেরেমি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তো আপনারা ইতিমধ্যে ওনাকে অনেকেই চিনেন, আপনাদের মধ্যে অনেকেই চিনেন, এবং আমরা দুজন চেষ্টা করব আজকে কিভাবে আপনাকে ক্লাস করাতে পারি। ঠিক আছে, এটা আমরা সর্বাত্মক চেষ্টা করবো আর কি আমাদের তরফ থেকে। আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো প্রথমেই আমি মিস্টার জেরেমিকে একটু দিব হচ্ছে আলফাবে নিয়ে আলোচনা করার জন্য। তো মিস্টার জেরেমি, আপনি একটু আলফাবে নিয়ে আলোচনা করুন। সব লিখে voyelles, consonnes, d'accord? Donc les lettres qui sont un peu difficiles à prononcer. Je te laisse commencer avec ça, ensuite classique boule. Voilà, classique যে ভুলগুলো হয় আর কি। তারপরে নিজের নামটা কিভাবে লিখতে হবে, ওই double, voilà. তো আমরা আছি একসাথে শুরু করি। তুমি আলফাবেট দিয়ে শুরু করো, তারপর আমরা আমি পর্যায়ক্রমে প্রনাউন্সিয়েশন তারপর প্রেজেন্টেশন আমরা একসাথে করব। ঠিক আছে। তাহলে বর্ণমালার ক্ষেত্রে একটা সাধারণ ভুল যেটা হয়েছে সাধারণত সেটা হচ্ছে যে আপনারা যারা ইংরেজি শিখেছে, যারা ল্যাটিন বর্ণমালা শিখেছেন, আপনারা ল্যাটিনের ভাষার মাধ্যমে শিখেছেন। এর জন্য কয়েকটা ভুল আছে সাধারণত, এটাই ক্লাসিক ভুল ভাওয়েলের ক্ষেত্রে। ওকে, তাহলে আমি একটু ভাওয়েল বলে দিব আজকে। আর এটা খুব ভালো, প্রথমে আপনারা আমার কথা শুনবেন, তারপরে আপনারা আমার মুখ দেখবেন, আমার মুখের দিকে তাকাবেন, সেটাই গুরুত্বপূর্ণ। সাধারণত ক্লাসে তো অনেক লোক তো ওরা তাদের নিজের কাগজ, তাদের নিজের বই দেখতে ওরা আমার মুখে দেখে না। আর এইটা গুরুত্বপূর্ণ, কারণ অবশ্যই সেটাই দেখতে হবে, আমার মুখ কেমন পরিবর্তন হয়, কেমন চেঞ্জ হয় যখন উচ্চারণ করি। তো প্রথমে ভাওয়েল 5টা আছে, ওকে, এটা ইংরেজির মতো 5টা আছে, কিন্তু প্রথমে এই ভাওয়েলটা, জানেন, এই ভাওয়েলটা সবসময় একটা ভুল হয়, সবসময়। এটাই শুরু থেকে আমি শুনেছি, আর যারা মাঝে মাঝে 2 মাস পর 3 মাস পর শিখেছে এখানে, ওরা এখনো এই ভুলটা করে। এই ভুলটা হচ্ছে যে এই ভাওয়েল হচ্ছে আ, এটা বাংলার মতো কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, বাংলার মতো আ। তো যেমন যদি বলেন এরকম বিয়ান্তো, ওকে, আবিয়ান্তো, একটু পরে দেখা হবে, শীঘ্রই দেখা হবে, ঠিক আছে, এই ভাওয়েলটা হচ্ছে আ। তো এটা মনে রাখবেন সবসময়। এই ভাওয়েলটা অবশ্যই আমরা রাব্বানির নামে দেখতে পাই, রাব্বানি। আপনি বলবেন না রেবেনি নাকি জানি, আপনি বলবেন রাব্বানি, তাই না? তো ফরাসি এটা ইয়ের মতো, একই জিনিস। তারপরে আমরা দেখতে পারি যেমন আমাদের অবশ্যই ফেমাস ফেমিনিন আর্টিকেল লা, ওকে, যদি বলেন যেমন লা ব্যাংক, এখানে দেখা যাবে আ, ওকে। তো এখন আমি শেষ করি এই ভাওয়েলের সাথে। আরেকটা ভাওয়েল আছে, পরেরটা ওকে, একটু
এটা একটু সমস্যা হবে অবশ্যই, কারণ এখানে আমরা কোনো ভাষায় এটা দেখতে পারি না। সেটাই বিশেষত একটা ফরাসি ভাওয়েল, ওকে? তো বাংলা নেই, ইংরেজিও নেই, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন যে এই ভাওয়েল হচ্ছে এরকম। যদি শুধু এই ভাওয়েলটা বলেন তাহলে কোনো মানে এটা অর্থহীন, আপনি সেটা বুঝতে পারবেন না। কিন্তু যদি একটা শব্দর মধ্যে উচ্চারণ করেন তখন বুঝতে পারবেন অবশ্যই। যেমন যদি বলেন je suis বাংলাদেশ, মানে আমি হই বাংলাদেশি, ওকে? এখানে এই ভাওয়েলটা হচ্ছে আমি বলছি je suis বাংলাদেশ, d'accord? Je suis বাংলাদেশ, très très bien। তো এখানে আমাদের একটা ও আছে, এখানে বাংলায় তো এই ভাওয়েলটা উপস্থিত আছে, ওকে? আর ইংরেজিও সেটা সমস্যা নাই, ও কিন্তু এটা আলাদা, ওকে? আমি আশা করি যে আপনারা আমাকে শুনতে পারবেন এখনই, ওকে? তো সেটাই। তারপরে আরেকটা আছে U, ok? Alors U, সেটাই হচ্ছে যখন বলেন, par exemple, যখন বলেন la rue, ok? La rue মানে রাস্তা, ok? এই সাউন্ডটা আসতেছে la rue, d'accord? আর তারপরে আরেকটা ভাওয়েল ভুলে গেছি, ই, এই ভাওয়েলটা যে আছে, যেমন জেরেমি এর শেষে, আমার নামের শেষে জেরেমি একটা ই আছে, রাব্বানি এর তার নামের শেষে ই আছে, এটা বাংলার মতো, ওকে? বাংলার মতো ইকার, রস্বই দীর্ঘই কোনো ব্যাপার নাই সেখানে। এটা ইংরেজির মতো না, এটা আমরা বলি ই, ওকে? যখন বলেন যদি বলেন par exemple কি জানি যেটা আমি এখন অনেক মনে করতেছি, ওকে? le lit মানে বিছানা, ওকে? le lit, এখানে একটা ই আসতেছে, ওকে? তারপরে অবশ্যই ফরাসিতে কয়েকটা প্রবলেম আসতেছে, কারণ মানে উচ্চারণের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। সেই পার্থক্য হলো যে বলার ভাষা মানে ওরাল ভাষা আর রিটেন ভাষা, ওইগুলো শুরু থেকে মনে হতেছে যে এটা আলাদা, যে দুইটা ভাষা আছে। আসলে দুইটা ভাষা নেই, একটা ভাষা আছে, কিন্তু আপনারা এটা এই ভাষাটা না পড়লে বুঝতে পারবেন না যে আসলে এটা একটা ভাষা, ওকে? মানে যে যত পড়তে পারবেন তত বুঝতে পারবেন যে মানে উচ্চারণ কেমন আসতেছে, ওকে? Alors এটা অবশ্যই আমরা ক্লাসে এসেছে তাদের সাথে আমরা এটা খুব ভালো দেখেছিলাম, মানে কম্বিনেশন, ভাওয়েল কম্বিনেশন, টুকটাক কর নাকি জানিস, ওকে? alors বিভিন্ন ভাওয়েল কম্বিনেশন আছে, আমি খুব তাড়াতাড়ি এটা দেখাবো, ওকে? আর তারপরে কিভাবে আপনার নাম বানান বলবেন সেটাই আমি বলবো। alors ওকে, তো আমরা দেখেছি যে 5টা ভাওয়েল আছে বেসিক্যালি, হ্যাঁ? তো এই ভাওয়েল কম্বিনেশন করতে পারে, ওকে? যেমন যদি বলেন এখানে a u একসাথে, a আর u একসাথে, সেটা হচ্ছে ও, ওকে? বাংলা সাউন্ড হবে ও, ওকে? যেমন যদি বলেন au revoir, মানে দেখা হবে, ওকে? এখানে সাউন্ড হচ্ছে ও, voilà, normal, ওকে? তারপর যদি বলেন ও আর উ একসাথে, সাউন্ড হবে উ, এরকম, d'accord? উ। যদি বলেন par exemple, যদি বলেন tu es où, ok? প্রশ্ন,
tu es où মানে তুমি কোথায় তুমি হও কোথায় তুমি হও কোথায় ঠিক আছে এই সাউন্ডটা হচ্ছে উ এটা বাংলার মতো আসলে উ কিন্তু যদি শুধু এইটাই তাহলে সাউন্ড হবে উ d'accord উ উ সেটা আলাদা তারপরে কি আছে তারপরে যদি বলেন এখানে যদি দেখেন ও আর ই একসাথে সাউন্ড হবে এরকম ওয়া ওকে ও আর ই একসাথে হ্যাঁ ফরাসি সাউন্ড হচ্ছে ওয়া par exemple যদি বলেন আমার কাছে মানে আসলে ফরাসি হচ্ছে আসলে এই এক্সপ্রেশন হচ্ছে আমার বাসায় এই এক্সপ্রেশন উচ্চারণ হচ্ছে chez moi মানে আমার কাছে মানে আসলে আমার বাসায় ওকে এখানে সাউন্ড হচ্ছে ওয়া chez moi ওকে ও আর ই এর সাথে সাউন্ড হচ্ছে ওয়া voilà যদি বলেন যেটা আমি বলেছি এক্ষুনি voilà voilà এখানে ও আর ই একসাথে সাউন্ড হচ্ছে ওয়া très bien ওকে তারপরে আমাদের অনেক কম্বিনেশন সম্ভব কম্বিনেশন যে যা থেকে সাউন্ড বের হবে এ ওকে অনেক মানে বিভিন্ন উপায় এ লিখতে পারেন ফ্রান্সে এ তো কিভাবে যেমন যদি বলেন আ ই আর ই ওকে একসাথে সাধারণত সেটাই হচ্ছে এ ওকে এখন যদি বলেন ES, EST, EZ, ET সাধারণত ER একসাথে সাউন্ড হবে এ ওকে তো এগুলো এটা দুইটা ভাওয়াল না ভাওয়াল আর কনসোনেন্ট কিন্তু একসাথে সাউন্ড হবে এ সাউন্ড বের হবে এ ওকে আর তারপরে অবশ্যই এখানে মাঝে আপনি দেখবেন আর এর উপরে একটা অ্যাকসেন্ট থাকে একটা অ্যাকসেন্ট বসাইবেন এখানে হ্যাঁ এই অ্যাকসেন্টের কারণে চেঞ্জ হবে সাউন্ড হবে এ ওকে এরকম ওকে তাহলে এ তিনটা লাইনের সাথে সাউন্ড এটা এ আমি সব মানে প্রত্যেক এক্সাম্পল দিব না তবে ক্লাসে আসেন আপনারা দেখতে পারবেন যে অনেক এক্সাম্পল আছে যেমন যদি বলেন je parle français মানে আমি ফরাসি কথা বলি pardon তাহলে এরকম লিখবেন voilà এখানে দেখেন আ আর ই একসাথে সাউন্ড হয়েছে এ français আমরা বলি français বাংলাদেশ এরকম ঠিক আছে voilà আর অবশেষে আমাদের বিভিন্ন সাউন্ড আছে সেই সাউন্ড হচ্ছে মানে নাসিকো সাউন্ড নাসাল সাউন্ড তো তিনটা আছে যদি AN বা EN একসাথে দেখেন হয়তো বা AM হয়তো বা EM একসাথে দেখেন তাহলে সাউন্ড হবে এরকম ওকে আমি চন্দ্রবিন্দু নিয়ে লিখবো কারণ সাউন্ড একটু নাসাল হয়ে গেছে আমরা বলি এরকম যেমন যদি বলেন যখন আপনার বয়স বলবেন যেমন j'ai 30 ans ok আমার 30 বছর আছে মানে আমার বয়স 30 বছর তখন সাউন্ড হচ্ছে j'ai 30 ans এরকম তারপরে যদি ON হয়তো বা OM দেখেন তাহলে সাউন্ড হবে এরকম যখন বলেন যেমন bonsoir এরকম bonsoir ok এখানে কি আছে ON আছে ON এর সাথে সাউন্ড হবে সবসময় ওকে আর অবশেষে যদি এটা দেখেন তাহলে সাউন্ড হবে এরকম ওকে যেমন যদি বলেন আমাদের আর্টিকেল একটা হচ্ছে d'accord par exemple j'ai un frère UN সাউন্ড হবে voilà
তো এটাই ম্যাক্সিমাম মানে বেশিরভাগ কম্বিনেশন যে ফ্রান্সে ফরাসিতে আছে এখন আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের উচ্চারণ এত কঠিন না শুধু যে একটা কানেকশন সবসময় একটা কানেকশন করতে হবে ওরাল ভাষা আর রিটেন ভাষা একটা কানেকশন করতে হবে এইটা দিয়ে আমি আশা করি যে এটা করতে পারবেন এখন থেকে voilà তো এটাই উচ্চারণের ক্ষেত্রে যেটা আমি বলতে চাইছিলাম monsieur Albani. Voilà, merci beaucoup Monsieur Caudron donc, pour vos explications, je dirais. এখন আমরা দেখলাম যে কি ধরনের যে বর্ণমালার যে বর্ণগুলো রয়েছে যেগুলো একটু সমস্যা করে থাকে তো জাস্ট একটু রিজিউমে করার জন্য তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে রিজিউমে করার জন্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা মানে কিছু বর্ণ রয়েছে যেগুলো একটু বেশি কষ্টকর উচ্চারণ করা যেমন ধরুন প্রথমে উনি এটার কথা বলেছেন এটাকে উচ্চারণ করা একটু কষ্টকর উচ্চারণ করতে হয় এটাকে এটা কিন্তু এটার সাথে মিলালে হবে না এটা আর এটা এক জিনিস না ইংরেজিতে আমরা ও বলি হ্যাঁ এই ওটা বললে হবে না এটা বলতে হবে ওকে তারপর আরেকটা বর্ণ রয়েছে যেটা একটু কষ্ট দেয় আর কি আমাদেরকে সেটা হচ্ছে এটা তো এখানে আমাদের যারা সিলেট থেকে এসেছেন ভাইয়েরা তাদের জন্য তো এই উচ্চারণটা তেমন কোনো সমস্যা হওয়ার কথা না কারণ ওই কিতা খররা যেটা বলেন আপনারা সেটার কিন্তু একটা চলে আসে হ্যাঁ তো কিতা খররা ওই যেটা রয়েছে যারা আমাদের সিলেট থেকে এসেছেন তাদের জন্য কিন্তু সোজা এখন এটা বলতে হবে সেটাই সঠিক কিন্তু এটা সঠিক কথা আরেকটা আছে চাঁদগাঁয়ের লোক মানে যারা চিটাগং থেকে আসছে ওরাও জানে যে এই সংখ্যা তো আছে তাদের সঠিক ভাষা যেমন যদি বলেন মধু হয় সেটাই আছে বিষ খাওয়াইলা ঠিক আছে বিষ খাওয়াইলা তো ওই যে খাওয়াইলার যে একটা রয়েছে ওটাকে নিয়ে আসতে হবে আর কি তো এখন হতে পারে যে অনেক মানুষ তো ওই প্রত্যন্ত চিটাগাং থেকে আসে নাই কিংবা অনেকে তো সিলেট থেকে আসে নাই আমরা যদি বাংলাদেশ গ্লোবালি ধরি তাহলে এই উচ্চারণটা আমাদের উচ্চারণে নেই বলে একটু কষ্টকর উচ্চারণ করা তাহলে এটাকে আমরা কি করতে পারি একটু সিম্পলিফাই করতে পারি আমাদের এর জন্য আমি এটা বলছি না যে সিম্পলিফাই করলে এটা 100% শুদ্ধ সেটা কিন্তু আমি বলছি না কিন্তু এটা আমাদেরকে সহযোগিতা করতে পারে যেমন ধরুন এটা হচ্ছে এখন আমি যদি এটাকে এরকম লিখি তাহলে এটা অনেকে বলবে এই কিন্তু ভালো শোনা যায় না তো এটা একটু ভালো শোনা যাওয়ার জন্য কি করা যেতে পারে এটাকে র দিয়ে রিপ্লেস করা যেতে পারে আর কি এটা যেতে পারে এর মানে এই না যে এটাই একদম শুদ্ধ এটা কিন্তু আমি বলছি না এটা শুধুমাত্র মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই একটাকে আপনি কি বলতে পারেন র দিয়ে আপনি প্রাথমিক অবস্থায় রিপ্লেস করতে পারেন এবং যখন আয়ত্তে চলে আসবে আস্তে আস্তে এটাকে রূপান্তরিত করার জন্য আপনি চেষ্টা করতে পারেন এরপর আরেকটি বর্ণ রয়েছে যেটা একটু কষ্ট দেয় সেটা হচ্ছে এটা এবং এটা আসলে মূলত এটা তো এটা হচ্ছে ক জফলা দীর্ঘকার যেটা কি হবে এটা দেখা আর এটা হচ্ছে মানে কটা বাদ দিলে যে অংশটুকু বাদ থাকে আর কি আর এটা হচ্ছে এখানে তো ইতিমধ্যে আমাদের ক্লাস দেখছেন 147 জন হ্যাঁ আমাদের অনেক বড় ক্লাসরুম হয়ে গেছে এখানে হ্যাঁ 147 জন আমাদের 43 জন আমাদের ক্লাস দেখছেন আপনারা যদি কিছু মনে না করেন আমরা আসলে ওই শেয়ার ভিক্ষুক টাইপের নই কিন্তু আমরা বলি শেয়ার করার জন্য এটা কিন্তু আপনাদের এবং আপনার আশেপাশের লোকজনের বৃহৎ স্বার্থের জন্য যে সবাই যেন জিনিসটা দেখতে পারে তো আপনার জন্য একটি বাটনে ক্লিক শেয়ার এটা আমাদের জন্য প্রসারে কিন্তু অনেক সহযোগিতা করতে পারে তো এটা একটু দয়া করে করবেন তো এটা কেন এটা হচ্ছে আর এটা হচ্ছে এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা আমরা ব্যবহার কখন করব আর একটা বাদ রয়েছে এটা একটু মনে করি যেমন ধরুন এটাকে কি বলে এটাকে বলা হচ্ছে ইগ্রেক এখন এই ইগ্রেক উচ্চারণ করাটা একটু কষ্টকর তো এটাকে আমরা কিন্তু ইগ্রেক বলতে পারি ইগ্রেক বললে এটা মনে করুন যে 100% শুদ্ধ না কিন্তু এটা আপনাকে সহযোগিতা করতে পারে ইগ্রেক এটা হচ্ছে পুরোপুরি শুদ্ধ আর ইগ্রেক রটাকে যত কম শোনা যায় এটা যদি হয় তাহলে এটা আপনাদের জন্য ভালো হয় আমার মনে হয় যে ভালো হবে বিষয়টা তো এটা হয়ে গেল আমাদের এরপরে আমাদের এই দুইটা বিষয় নিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় তো এটা হচ্ছে আপনার
জে, আর এটা হচ্ছে পার্ডন, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে জে। এটা হচ্ছে জি আর এটা হচ্ছে জে। তো সাধারণত যখন আমরা এটার উচ্চারণটা লিখি, মানে যখন বাংলাতে এটার উচ্চারণটা লিখতে চাই, তখন আমরা একটা সমস্যার সম্মুখীন হই যে এটা হয়ে যায় হলো বরিকার্য। বরিকার্য হলো জি, এই জি কিন্তু ফরাসি ভাষায় নেই, এটা হবে জি, জ, মানে একটু ভারী করে উচ্চারণ করতে হবে জ। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জে, এটা হয়ে যাবে হচ্ছে জি, আর এটা হয়ে যাবে হচ্ছে জে। তো এটা মিলিয়ে ফেললে আমার মনে হয় যে ভুল হবে। তো আপনারা এই জিনিসগুলো আবার একটু দেখে নেবেন। আপনারা জানেন ফরাসি ভাষায় যে ভয়েলগুলোর কথা বলা হয়েছে। কেন আমরা ভয়েলগুলোর কথা বলছি? কারণ এই ভয়েলগুলো আপনাদেরকে পরবর্তীতে লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের সম্মুখীন করবে আর কি। তো ভয়েলগুলো আবার একটু আমরা দেখে নেই। এটা হচ্ছে আ, তো লে ভয়েল, যেটা স্বরবর্ণ বলে থাকি আর কি আমরা বাংলা ভাষায়। আ, এ, ও, A, E, I, pardon, I, O, U. D'accord? A, E, I, O, U. এটা হচ্ছে পাঁচটা। আর একটা সেমি ভয়েল রয়েছে আমাদের, যেটাকে বলে ইগ্রেক। এটা হচ্ছে সেমি ভয়েল, অর্ধেক ভয়েল। তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যে ফরাসি ভাষায় ভয়েলের সংখ্যা 5.5 কোন কোন সেন্সে। যদিও এই ইগ্রেকটা ভয়েলের যেই ইগ্রেকটা ভয়েলের যেই মানে যে ক্যারেক্টারিস্টিক যেই বিষয়গুলো ফলো করে, মানে অনুসরণ করে, এই গ্রেকটা কিছু কিছু ক্ষেত্রে সেটা করে না, এই জন্য এটাকে সেমি ভয়েল বলা হয়। তাহলে কয়টা ভয়েল পেলাম আমরা? আ, এ, ই, ও, ইউ, আর একটা হচ্ছে ইগ্রেক। এটা জানা খুব দরকার, কারণ হচ্ছে আমরা কিন্তু লেখার ক্ষেত্রে একটা জিনিস, যেমন ধরুন জো এ, জো এ মানে হলো আমার আছে, এটা ইংরেজিতে আমরা বলে থাকি আই হ্যাভ, যেটাকে বলি। এখন দেখুন দুইটা ভয়েল থাকার কারণে কি করতে হয়, যে এখানে দেখুন একটি ভয়েল রয়েছে এবং এখানে একটি ভয়েল রয়েছে। যখনই আপনি এই ধরনের পরিস্থিতিতে পড়বেন, তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম ভয়েলটাকে কেটে দিতে হবে এবং সেটাকে একটি আপস্থ দিয়ে রিপ্লেস করতে হবে আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ। তখন এটা আর জো এ না হয়ে সরাসরি জে হয়ে যাবে উচ্চারণটা। কি উচ্চারণ হবে? জে। voilà, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে উচ্চারণ বিষয়ে কিছু আলোচনা করব। তবে উচ্চারণ বিষয়ক আলোচনা করার আগে আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস জানিয়ে দিতে চাই যে কোন কোন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমরা এই বর্ণমালাগুলোকে ব্যবহার করতে হতে পারে, কোন কোন ক্ষেত্রে। যেমন ধরুন আপনি কোনো জায়গায় ফোন করলেন, ফোন করার পরে আপনার নাম জানতে চাইলো তারা, তখন আপনার নাম তো বলতে হবে, তাই না? তো নাম বলার জন্য আপনি বলেন ক্যান রাপানি, je m'appelle ক্যান রাপানি। এখন ওরা তো এই নামটা চিনে না, কিভাবে লিখে সেটা তো আর জানে না, তখন আপনার বানান করতে হবে। তাহলে বানান করলে কি হয়? যেমন ধরুন এটা হয়ে যাবে হচ্ছে কা, আশ, আ, এন, ক্যান। এটা হচ্ছে আমার নো, যেটা বংশগত নাম। ওকে, এরপরে হচ্ছে প্রেnom যেটা দিব সেটা হচ্ছে রাপানি, R A 2 B A N I। দেখুন কিভাবে বলছি, R A 2 B। আমরা ইংরেজিতে ডাবল বি যেটাকে বলি আর কি, সেটা ফরাসিতে বলতে হয় হচ্ছে 2 B। তাহলে এখানে 2 মানে হচ্ছে 2, 2 B মানে হচ্ছে দুইটা বি যেটা আর কি। তাহলে R A 2 B A N I, A N I মানে হচ্ছে, এটার মানে কি বলবো, রাবানি। তখন এটা হয়ে যাচ্ছে রাবানি। তো এই যখন এরকম ডাবল থাকবে তখন সেটাকে কি পড়তে হবে? দ্য বে। এখন এখানে যদি এন থাকতো তাহলে এটাকে কি পড়তে হতো? দ্য জেড, দ্য জেড। দেখো, যদি এখানে এল থাকতো দুইটা তখন কি পড়তে হতো? দ্য জেড। দেখো, তো আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। আপনার নাম ইয়ে করার জন্য আপনারা এখন নিজে নিজে চেষ্টা করুন আপনার নামটা বানান করে বলতে পারেন কিনা সেটা চেষ্টা করুন। দেখো, আমার মনে হয় এটা করলে আপনাদের ভালো হবে। টেলিফোনের মাধ্যমে আপনি সেটা, টেলিফোনে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তাহলে সেটা আপনি বলতে পারবেন। এখন আমরা চলে যাব হচ্ছে, যেহেতু আমরা আলফাবেট দেখলাম, বর্ণমালা দেখলাম, এখন আমরা চলে যাব হচ্ছে লা প্রনোন্সিয়েশন। লা প্রনোন্সিয়েশন, প্রনোন্সিয়েশন। d'accord?
La prononciation মানে কি? La prononciation মানে হচ্ছে উচ্চারণ। জনাব জেরেমি তার কিছুক্ষণ আগে কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছেন। আমি ধারণাটাকে আরেকটু সাজিয়ে বাংলাকরণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যে জিনিসটুকু মিস্টার জেরেমির এক্সপ্লেনেশনে পরিষ্কার না হয়ে থাকলে এখন আরো বেশি পরিষ্কার হয়ে যেতে পারবে, যেহেতু অলরেডি আপনি একবার শুনেছেন। তো একটু দয়া করে একটু ভালো করে শুনতে হবে। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে বিশ্লেষণ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস দেখছেন হচ্ছে 180 জন। তো আস্তে আস্তে বাড়ছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত, এটা আমাদেরকে খুবই আনন্দ দেয় আসলে। দয়া করে শেয়ার করবেন। তারপর বড় যদি প্রশ্ন হয় আমি ওরা প্রশ্ন করতে পারি যে ফেসবুকে এখন একজন প্রশ্ন করেছেন, রাব্বানি ভাই কিভাবে উচ্চারণ একটু সহজতর করা যায়। তো আমি এখন যে বিষয়টা আপনাকে দেখাবো, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমি আগামী 7 মিনিট বা 10 মিনিট যে বিষয়টা আপনাকে দেখাবো সেটা দেখার পরে আপনি যে কোনো ফরাসি শব্দ কিছুটা পড়তে পারবেন, অনেকাংশে পুরোটাই পড়তে পারবেন। তো এটা একটা চ্যালেঞ্জ আপনাদের সাথে আমার, তাই না? তো এই চ্যালেঞ্জটা দেখে আমি পালন করতে পারি কিনা, ফুলফিল করতে পারি কিনা, তো সেটা আমরা দেখব কিভাবে একটি ফরাসি শব্দ সহজ বাংলার সাথে মিলিয়ে কিভাবে পড়া যায়, তাহলে আপনি জিনিসটা সহজেই বুঝতে পারবেন। ইতিমধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। 190 জন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। La prononciation মানে কি? La prononciation মানে হচ্ছে উচ্চারণ। এখন আমরা জানবো কিভাবে এই উচ্চারণটা করতে হয়। প্রথমে আপনারা শুধু অনুসরণ করুন আমি কি বলছি। আপনি ধরে নিন, বাংলার সাথে মিলাচ্ছি আমি ফরাসিকে, আপনি ধরে নিন এটা, এই আটা হচ্ছে বাংলার আকার। কি ধরবেন এটাকে? আটাকে বাংলার আকার হিসেবে ধরবেন, দেখা। তারপরে এই ওটাকে বাংলার জফলা হিসেবে ধরবেন। কি হিসেবে ধরবেন? জফলা হিসেবে ধরবেন যখন এই ওটা থাকবে। তারপরে এটাকে আপনি রসিকার হিসেবে ধরবেন, এটা হচ্ছে ই। এটাকে আপনি কি হিসেবে ধরবেন? রসিকার হিসেবে ধরবেন। তারপর এটা দেখা, এটাকে আপনি কি করবেন? একার এবং ওকার হিসেবে ধরবেন। কি হিসেবে ধরবেন? একার এবং ওকার হিসেবে ধরবেন। এটাকে আপনি কিভাবে ধরবেন বলুন তো? এটাকে ধরতে হবে হচ্ছে জফলা দ্বিগুকার। এখন এটা কোনো জায়গায় লেখা নেই, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা কোনো জায়গায় লেখা নেই, এটা আমার পার্সোনাল নিয়ম যেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। আপনি এভাবেই ভাবুন বিষয়টাকে এবং আপনি ভেবে দেখুন যে আমি কতটুকু আপনাকে সহযোগিতা করতে পারছি। এই জন্য আমি বলছি এইভাবে ভাবুন। এই আটাকে আপনি কি করবেন? বাংলার আকার হিসেবে ধরবেন। এই ওটাকে কিভাবে ধরবেন? জফলা হিসেবে ধরবেন। এই ইটাকে কিভাবে ধরবেন? রসিকার হিসেবে ধরবেন। এই ওটাকে কি ধরবেন? একার এবং ওকার। এই ইটাকে কিভাবে ধরবেন? জফলা দ্বিগুকার। এটা কিন্তু দ্বিগুকার, জফলা দ্বিগুকার। আর এই ইঘ্রেকটাকে আপনি ধরবেন হচ্ছে রসিকার হিসেবে। উল্লেখ্য যে ই এবং ইঘ্রেক দুইটাই রসিকার হচ্ছে। এখন আমরা দেখব কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করা যায়, যেটা মিস্টার জেরেমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছেন। দেখুন কিভাবে ব্যবহার করা যায়। যেমন ধরুন এটা বাংলাতে কি আসে, একটু কি কেউ আমাকে বলতে পারেন? বাংলাতে এটাকে কি বলে? বলা, এটাকে ইতিমধ্যে 209 জন দেখছে আমাদের, আলহামদুলিল্লাহ। এটাকে বাংলাতে বলা হচ্ছে ল। এটাকে বাংলাতে বলা হচ্ছে ল। এল হচ্ছে বাংলার ল, তাই না? এখন এই লর সাথে যদি আমি একটি আকার যুক্ত করি, তার মানে কি এখানে আমি যদি একটা আ যুক্ত করি, তাহলে কি এখানে একটা আকার যুক্ত করলাম না আমি? তাহলে এটার উচ্চারণ কি হয়ে যাচ্ছে? লা। তাহলে আমাকে কি বলবেন যে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ কি হবে কেউ কি বলতে পারবেন? এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে মা, তাই না? বলা লা মা। এখন আমি যদি এখানে এটা দেই তাহলে কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সা। এটাতে নরমালি কারো কোনো সমস্যা থাকার কথা না, দেখুন পরবর্তীতে। এখন আমি যাচ্ছি, তাহলে এটা ওকে আছে আমাদের জন্য। এরপর আমরা দেখবো হচ্ছে এই ওটা। তাহলে এই ওটাকে কিভাবে দেবো? যেমন ধরুন এই এস এর সাথে যদি আমি একটি ও যুক্ত করি, এই এস এর সাথে যদি আমি একটি ও যুক্ত করি, তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে এই সর সাথে কি করতে হবে? একটি জফলা যুক্ত করতে হবে। তাহলে কি হয়ে যায়? স। d'accord? মিস্টার জেরেমি কি উচ্চারণ হয় এটা? স স। d'accord? voilà। তাহলে এটা কি উচ্চারণ হবে বলেন তো একটু? মিস্টার জেরেমি কি উচ্চারণ হবে এটা? এটা হবে ল। ল জফলা ল। d'accord? এরপর এটা কি উচ্চারণ হবে বলেন তো?
এটা হয়ে যাবে হচ্ছে ম, এটা হয়ে যাবে হচ্ছে ম, d'accord ce le me। তাহলে আমরা দেখছি যে এটাতেও তেমন কোনো সমস্যা আমাদের নেই। হ্যাঁ, তারপর আমরা আসছি হচ্ছে ইতে। এখন আমি যদি এটা দিই তাহলে এটার উচ্চারণ কি হবে একটু কেউ বলতে পারেন? এটা হয়ে যাবে হচ্ছে সি। যদি এটা হয় তাহলে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে লি। যদি এটা হয় তাহলে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে মি, তাই না? তাহলে সি লি মি এটা হয়ে যাচ্ছে। এটা আমাদের কোনো তেমন কোনো আহামরি সমস্যা নেই এটার মধ্যে। তারপর আমরা কি দেখছি? তা আমরা দেখছি এস ও। এটার উচ্চারণ কি হবে কেউ কি বলতে পারেন? এস ও, এস ও হয়ে যাবে। এস হলো দন্তাস দেওয়া যেতে পারে, স দেওয়া যেতে পারে। এ ও হচ্ছে একার এবং ওকার, তাহলে এটা হচ্ছে সো, নাকা। তাহলে এটা কি হবে একটু কেউ কি বলতে পারেন? এটা এটা হয়ে যাবে হচ্ছে লো। ওকে, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে মো। ওকে, তাহলে সো লো মো। তাহলে এটা আমাদের ওকে, এটা আমাদের ওকে আছে। এখন যেটা দেখতে হবে একটু কমপ্লিকেটেড, ইউ যেটা আর কি। তো এটা দেখুন, এই দেখুন, এটা হলো বাংলার স দেওয়া যেতে পারে। এই ইউ থাকা মানে হচ্ছে জফলা দীর্ঘকার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সু। কি হয়ে যাচ্ছে এটা? সু। monsieur Jérémy সু। voilà, তাহলে এটা কি হবে? ল জফলা দীর্ঘকার, তাহলে কি হচ্ছে লু। ওকে, তাহলে এটা কি হবে একটু কেউ কি আমাকে বলতে পারেন? এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে ম জফলা দীর্ঘকার। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মু। এটা হয়ে যাবে হচ্ছে মু, d'accord voilà। তো এখন আমরা দেখলাম যে কিভাবে এটাকে উচ্চারণ করতে হয়। তাহলে হচ্ছে সা লা মা, এটা হয়ে যাচ্ছে স ল ম, তারপর এটা হচ্ছে সি লি মি সো লো মো, d'accord। এখন আপনি নিশ্চয়ই বুঝতেছেন এগুলো কিন্তু ফরাসি কোনো শব্দ নয়, এগুলো আমরা আগে রাস্তা তৈরি করতেছি। আপনি যখন একটি গাছ লাগান তখন আগে কি করেন? আগে মাটি মানে তুলতে হবে, সেখানে প্রক্রিয়াজাত করতে হবে, গোবর দিতে হয়, করতে হয়, বিভিন্নভাবে মাটি তৈরি করতে হয়। তো আমরা আগে আমাদের রাস্তাটা তৈরি করছি এটার মাধ্যমে। শুধু এটা শিখেই আপনি পুরো ফরাসি শব্দ পেরে ফেলবেন সেটা কিন্তু আমি বলছি না, তবে আস্তে আস্তে পারবেন। voilà, তাহলে কি হচ্ছে এটা? এটা হয়ে যাচ্ছে হচ্ছে সু লু মু, সা লা মা, সে লে মে, সি লি মি সো লো মো, d'accord। এটা হলো। এরপর আমাদের একটা বাদ রয়েছে, ইগ্রাইটা দিয়ে একটা বাদ রয়েছে, এটাকে আমরা এখানে করে ফেলবো। তাহলে এটা কি হবে বলেন তো? সাই হবে না, সাই হবে না, এটা হয়ে যাবে হচ্ছে সি। এটা হয়ে যাবে হচ্ছে সি। তাহলে এটা কি হবে কেউ কি আমাকে বলতে পারেন? এটা হয়ে যাবে হচ্ছে মাই হবে না, এটা এটা হবে হচ্ছে মি। আর এটা কি হবে? এটা লাই হবে না, এটা হয়ে যাবে হচ্ছে লি। সি মি লি, দেখো এটা এটা খুব গুরুত্বপূর্ণ। সি মি লি। এখন এই জিনিসটা আশা করি আপনি বুঝতে পেরেছেন, এটা তেমন কঠিন কিছু নয়, শুধু ধরে রাখতে হবে যে আটা হচ্ছে একটি আকার, ওটা হচ্ছে একটি জফলা, এটা হচ্ছে একটি রসিকার, এই ওটা হচ্ছে একটি একার আকার, এবং ইউটা হচ্ছে জফলা দ্বিগুকার, আর ইগ্রেটটা হচ্ছে একটি রসিকার। এটা আমাদের ধরে নিতে হবে, তাহলে এটা তৈরি করা আমাদের তেমন কোনো কঠিন কিছু না। যখন আমরা এটা তৈরি করে ফেললাম, এটার সাথে আরো কিছু সংযোজন করতে হবে, এটার সাথে কিছু মশলা অ্যাড করতে হবে। তো আমি একটু মুছে ফেলছি জিনিসটা, অবশ্য সুন্দর লাগছে, তারপর মুছতে হচ্ছে, কিছু করার নেই, জায়গা সীমিত। বলা তো এখন এটা হয়ে যাচ্ছে এরকম, দেখুন এখন আমাদের আরো কিছু এটার সাথে মশলার সংযোজন করতে হবে, যার মাধ্যমে আমি সঠিকভাবে পড়তে পারবো। তো সেই মশলাগুলো এখন ঠিক আছে। এখন দেখুন কিভাবে হচ্ছে জিনিসটা। যেমন ধরুন কিছুক্ষণ আগে সুশীল বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, যখন এরকম আই থাকবে, যখন এরকম আই থাকবে, কিংবা ও জেড থাকবে, কিংবা ও তে থাকবে, কিংবা এই এর উপরে কোনো আকসন থাকবে, এরকম বা এরকম বা এরকম, তো মূলত গ্লোবালি এগুলো উচ্চারণটা তখন কিন্তু হয়ে যায় হচ্ছে একার বা এ। কি উচ্চারণ হয়? এটা একার উচ্চারিত হয়। যেমন ধরুন আমি যদি এটাকে দিই, একটা উদাহরণ দিই, যেমন ধরুন এম আ ই, এটার উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণটা আমার আগে দেখতে হবে, এখানে হচ্ছে আই মানে এ, আর সামনে বাদ রইল হলো ম, তাহলে কি হয়ে যাচ্ছে জিনিসটা? জিনিসটা হয়ে যাচ্ছে হচ্ছে মে।
এখন আপনাদের কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, প্রশ্নটি হচ্ছে নর্মালি তো এম এর পরে যখন একটি আ থাকে তখন তো মা হওয়ার কথা ছিল না, আকার হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে আকার না হয়ে এখানে এ কেন হলো? রাব্বানি ভাই আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে আশার আলো দেখাইতেছেন, এখন আবার নিরাশায় ডুবাইতেছেন, এটা কেন? বের করে নিয়ে আসুন আমাদেরকে এখান থেকে। আচ্ছা, তো সেটার জন্য যেটা হবে যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলোর প্রায়োরিটি বেশি, এই জিনিসগুলোর গুরুত্ব বেশি। গুরুত্ব, আমি এগুলোকে কি ডাকি জানেন? আমি এগুলোকে ডাকি হচ্ছে ভেরি VIW। আমি এদেরকে ভেরি VIW ডাকি। VIW মানে কি জানেন? ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই কারণে যে AI যখন থাকবে তখন এটার উচ্চারণ এ হবে, এটা আমার আগে নিতে হবে। তার মানে একটা কিছুর মধ্যে, যেমন ধরুন এখানে এটা যদি আমি উচ্চারণ করতে চাই আমার আগে দেখতে হবে যে এদের মধ্যে থেকে আছে নাকি কেউ। তো এখানে নিচে আই আছে, তাহলে এখানে এটা নিতে হবে, এবং এখানে অবশিষ্ট থাকে হচ্ছে ম, তাহলে দুটো মিলে কি হচ্ছে? মে। এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে এস এর উচ্চারণ কেন হচ্ছে না? কারণ আপনার ধরে নিতে হবে যে ফরাসি ভাষায় বেশিরভাগ ক্ষেত্রে শেষের অক্ষরের উচ্চারণ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে। এখন আপনি আমাকে প্রশ্ন করলেন যে রাব্বানি ভাই কোন কোন ক্ষেত্রে ওই শেষের অক্ষরের উচ্চারণ হয় না, এটা একটু বলে দেন তো। আসলে এটা বলে দিলে তো লাভ নেই, আমাদের মূলত ওইটা শিখতে হবে যে কোন কোন ক্ষেত্রে হয়, হয় না বেশিরভাগ, ধরে নিন সকল ক্ষেত্রেই হয় না, বাট কিছু কিছু এক্সেপশন আছে যে ক্ষেত্রে হয়, সেটা আমরা পর্যায়ক্রমে শিখব। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এটা হয়ে গেল হচ্ছে আই মানে হচ্ছে এ, তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে? এটা হচ্ছে ম আ ই মানে হলো মে, এটা হয়ে গেল মে। তাহলে এটার উচ্চারণ কি হবে বলুন তো? এটার উচ্চারণ হবে হচ্ছে আই এ, শেষের অক্ষরের উচ্চারণ হয় না, আর সামনে বাদ রইল হলো স, তাহলে এটার উচ্চারণ কি হবে? সে। দেখা সে। আরেকটা উদাহরণ দেই, যেমন ধরুন এটার উচ্চারণ কি হবে একটু বলেন তো আমাকে। এটার উচ্চারণ আমি একটু দেখতে চাই আপনারা কি কি করছেন। এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে, এটা হচ্ছে ওজাদ মানে হচ্ছে এ, আর সামনে বাদ রইল হলো ল, তাহলে কি হয়ে গেল? লে। দেখা এটার উচ্চারণ কি হবে? লে। তাহলে এটার উচ্চারণ কি হবে বলুন তো আমাকে। এটার উচ্চারণ যেমন ধরুন ওজাদ, এটার উচ্চারণ আগে নিতে হবে, এটা হলো এ, আর সামনে অবশিষ্ট রইল কি? ম, তাহলে দুটো মিলে কি হচ্ছে? মে। দেখা অনেক সময় আপনি দেখবেন এরকম। এটার উচ্চারণ কি হলো তাহলে? এটা হচ্ছে ল এবং জফলা, ল, হ্যাঁ ল। এখানে আই মানে হচ্ছে এ, টির উচ্চারণ উজ্জ, অবশিষ্ট থাকে হচ্ছে ল, তাহলে হয়ে গেল লে। ল লে, ল লে মানে কি? লে মানে হচ্ছে দুধ, ল লে মানে হচ্ছে দুধ। দেখা বলা। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন এখানে এই বিষয়টা। এরপরে যেমন ধরুন আমি যদি এটা দিই, যেমন ধরুন এটার উচ্চারণ কি হবে বলুন তো। এটা হলো বাংলার ফ, আর এটা থাকা মানে হলো একটা একার দেওয়া, তাহলে কি হয়ে গেল? ফে। কি হয়ে গেল? এটা ফে। ওকে, তো আশা করি এইটুকু আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী মশলাতে চলে যাব, যে মশলাগুলো মানে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এরকম কতগুলো আছে এগুলো তো জানা দরকার, তাই না? যেহেতু তাদেরকে এক্সট্রা কেয়ার করতে হবে। দেখেছেন বিয়ে বাড়িতে যখন আমরা যাই, বরযাত্রীদেরকে কিন্তু একটু এক্সট্রা প্রাধান্য দেওয়া হয়। এরা মনে করেন বরযাত্রী, এরা খাওয়ার পরে যদি অবশিষ্ট কিছু থাকে সেটাকে নিতে হবে, যেটা আমরা এই উচ্চারণগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এখন আমরা আরেকটি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডে চলে যাই, যেটার গুরুত্ব অনেক বেশি। সেটা হচ্ছে আএন বা ওএন, বা আএম বা ওএন। যখন এগুলো থাকবে, এগুলোর উচ্চারণ তখন কি হয়ে যাবে? কিছুক্ষণ আগে মুসলিম সাহেব এটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এগুলো হয়ে যাবে হচ্ছে অ। এখানে চন্দ্রবিন্দুর কিন্তু অনেক দাম, এই চন্দ্রবিন্দুর কিন্তু অনেক দাম। অ কি হবে? এটা অ। ওই যে হিমেশ রেশামিয়া গান গায় না, ও হুজুর, ওই হুজুরের ও আসতে হবে এখানে। যেমন ধরুন আমাদের কুমার শানু, ওনার তো ফ্রান্সে হওয়ার দরকার ছিল, ফ্রান্সে থাকলে তো উনি আরো বড় স্টার হইতে পারতেন। ওই যে ওই ও ও নাক ইউজ করতে হবে এখানে আর কি। অ দেখা এই অটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি হয়ে যাবে? আয়ন যদি থাকে তাহলে এটার উচ্চারণ হবে অ, আয়ন থাকলে এটার উচ্চারণ হবে অ, ও এন উচ্চারণ থাকলে উচ্চারণ হবে অ, ও এন উচ্চারণ থাকলে কি হবে উচ্চারণ? এটা হবে অ। তাহলে এটাকে আমরা কিছু শব্দের মধ্যে দেখি, কিছু এক্সাম্পলের মধ্যে। যেমন ধরুন এটার উচ্চারণ আমি করতে যাচ্ছি, এটা হচ্ছে টি।
এটার উচ্চারণ আমি করতে যাচ্ছি। তাহলে কিভাবে আমি এটার উচ্চারণ করতে পারি? হ্যাঁ, ইতিমধ্যে 208 জন আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ। আপনারা সবাই দয়া করে শেয়ার করবেন আমাদের এই ক্লাসগুলো। 208 জন যদি শেয়ার করে তাহলে তো 208টা শেয়ার হওয়ার কথা, আমরা দেখবো যে সেটা হচ্ছে কিনা। তাহলে দটা হয়ে যাচ্ছে। এখন দেখুন এখানে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড খুঁজে বের করুন, মানে এদের মধ্যে থেকে কেউ আছে কিনা এটার মধ্যে। এই দেখুন এখানে আছে হচ্ছে এই এসটা তো দরকার নেই, আমাদের উচ্চারণ উজ্জ্বল থাকবে। আর সামনে বাদ রইল দ, তাহলে দ এবং অ মিলে কি হয়ে যাচ্ছে? দ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে এটা? দ। দ মানে কি? মধ্যে বা ভিতরে। অনেক সময় কেউ আপনাকে বলবে j'arrive dans 5 minutes। j'arrive মানে আমি আসছি, dans 5 minutes মানে কি 5 মিনিটের মধ্যে। অথবা je suis dans la chambre, আমি হই শোয়ার রুমের ভিতরে। অথবা je suis আমি হই dans le train, ট্রেনের ভিতরে। তো এই দটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, এটা আমরা পরে একাধিকবার দেখবো এটা। তো এটা হচ্ছে দ। তারপরে আপনি যদি এটা করেন, এটার উচ্চারণ কি হবে? কেউ কি আমাকে বলতে পারেন এটার উচ্চারণ কি হবে? দ। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, যেমন ধরুন এটা হচ্ছে এর মানে হচ্ছে অ। আমি জানি যে এই টির উচ্চারণ হবে না, টির উচ্চারণ উজ্জ্ব থাকবে, এটা আমরা জানি কারণ এটা শেষে রয়েছে। এর মানে হচ্ছে অ, এই যে আমরা পেলাম এর মানে অ, এবং এখানে হয়ে যাবে হচ্ছে ল, অবশিষ্ট রইল ল। তাহলে এটা মিলে কি হচ্ছে? ল। ল। এখন বললাম যে ইলে ল, ইলে ল। ল মানে কি? ল মানে হচ্ছে যে কেউ মানে খুব আস্তে আস্তে হাঁটে আর কি। ল মানে হচ্ছে স্লো, যেটাকে বলে ইংরেজিতে আর কি। ল মানে কি? স্লো। যে হি ইজ স্লো, এটা যদি বলতে চান তাহলে বলতে হবে ল, ইলে ল। দেখো ইলে ল, সে হয় স্লো। এটা যদি আপনি বলতে চান। ইতিমধ্যে 220 ক্রস করেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা গেল। তারপর দেখুন এখানে দেখুন এটার উচ্চারণ কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনেও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রেম করে থাকেন, বা আপনার যদি ওয়াইফ থাকে, কিংবা আপনি যদি কাউকে পটানোর চেষ্টা করতে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ শব্দ। কেন বলতেছি দেখুন, এটা হচ্ছে আইন মানে হচ্ছে অ, নাকা, এটার উচ্চারণ তো হবে না। আর এটা হলো স, তাহলে কি হবে? স। স মানে কি? এটার অর্থটা কি? কেন আমি বললাম যে এটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, আমার জীবনেও খুব গুরুত্বপূর্ণ। স, স মানে হলো ছাড়া, মানে কোনো কিছু ছাড়া, উইদাউট। তাহলে আপনি তো নিশ্চয়ই আপনার প্রেমিকাকে এই যে এখনো মেসেজ দিতেছেন এই ক্লাস করতে করতে, যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে এখন থেকে বলবেন আমি পারি না বাঁচতে সং তুমি। আমি পারি না বাঁচতে সং তুমি, মানে আমি বাঁচতে পারি না, সং তুমি মানে কি? তুমি ছাড়া। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ফেসবুক স্ট্যাটাস দিতে পারো। আচ্ছা, বিনোদনের দরকার আছে। যদি ক্লাস একটু হাসি হয় তাহলে অবশ্যই কিন্তু হাসতে পারেন, এটাতে কোনো মানা নেই, ঠিক আছে? বলা তো এটা গেল। এখন আমরা দেখব কিভাবে এটা কিভাবে হয়। যেমন ধরুন বলা, এটা হলো, দেখুন এখানে একটা কি, এখানে একটা এক্সেপশন, এখানে কিন্তু শেষে দুইটা শব্দের এখানে উচ্চারণ, মানে বর্ণের উচ্চারণ হবে না। যেমন ধরুন এটাই পুরোটাই উজ্জ্ব থাকবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অ প্লাস ত। তার মানে যখন এরকম পিএস শেষে থাকবে তখন এগুলোর উচ্চারণ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। এরকম পিএস এগুলো থাকলে উচ্চারণ হয় না। তাহলে ত, দেখো বলা ত, লো ত। লো ত মানে কি? লো ত মানে হচ্ছে সময়। উল্লেখ্য যে এখানে এই পিএস এর উচ্চারণ হচ্ছে না, উজ্জ্ব থাকে। যখন এই পিএস থাকবে কোন শব্দের শেষে, সেটার উচ্চারণ উজ্জ্ব থাকবে, দেখো বলা। ওকে, ভেরি গুড। এখন আমরা এটা দেখলাম, এখন আমরা মশলা আরো বাড়াইতে থাকি, তাহলে আরো বেশি বেশি শব্দ করতে পারবো, তাই না? তো দেখুন কিভাবে আরো এই বিষয়গুলোকে বাড়ানো যায়। আমরা পরবর্তী মশলাতে চলে যাচ্ছি। যেমন ধরুন আপনি ইএন বা ইএম বা ইউএন, অথবা ইএন অথবা ইএম, এগুলো যখন থাকবে তখন আপনার এটার উচ্চারণ হয়ে যাবে হচ্ছে আ। কি উচ্চারণ হবে এটা? আ। দেখো এটার উচ্চারণ হবে হচ্ছে আ। আ। এখানেও কিন্তু চন্দ্রবিন্দুর কিন্তু খুব গুরুত্ব, বুঝতে পেরেছেন? হিমেশ রেশমিয়ার কথা মনে করুন, সে নাক দিয়ে গান গায়। হিমেশ রেশমিয়ার জন্য নাক যতটা গুরুত্বপূর্ণ,
এখানে এই চন্দ্রবিন্দুটা ততটা গুরুত্বপূর্ণ। দেখো এটা মনে রাখতে হবে। তাহলে এটা গেল অ। যেমন ধরুন আমি একটা জিনিস আপনাকে বুঝাইতেছি এখন, যেটা দেখলে আপনি এখনই আপনার মাথা খুলে যাবে। দেখুন কি হবে, এখানে আমি 4টি ওয়ার্ড লিখবো, আপনি দেখুন। এটা হলো, দেখুন 4টি শব্দ লিখবো। আচ্ছা, আমি আপনাকে যে নিয়ম দেখিয়েছি, নিয়মের মাধ্যমে এই শব্দগুলো যে এক একটা আলাদা মানে শব্দ এবং উচ্চারণের ক্ষেত্রে যে আলাদাভাবে উচ্চারণ করতে হবে সেটা দেখানোর চেষ্টা করতে হবে। প্রথমে আমরা আমাদের নিয়মটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখুন এটা কি, এটা হচ্ছে অ, তাই না? এটা হচ্ছে অ। এটা কি হবে? এটা হলো পর, তাই না? পহ, পহ অথবা পর, দেখো পর, অ পহ। এই ইয়ার থাকা মানে কি, ও এক থাকা মানে কি আমরা প্রথমে দেখেছিলাম, এটা মধ্যে দেই নাই আমি প্রথমে, দুঃখিত। প্রথমে এই ও এক থাকলেও কিন্তু এটার উচ্চারণ এ হয়, এটা আমি প্রথমে দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছিলাম, একটু নোট করে নিই। তাহলে ও এক থাকলে কি হবে, এটা এ উচ্চারিত হবে। তাহলে এখানে হলো একটা এ, অবশিষ্ট কি থাকে, তটা অবশিষ্ট থাকে না, তাহলে ত প্লাস এ মিলে হয়ে যাবে হচ্ছে তে। তাহলে এটা কি হবে উচ্চারণটা বলুন তো, অপখতে। অনেকে বলে আমপখতে, আমপখতে ওই যে খাওয়া খাওয়া ওই যে নিয়ে যাওয়ার যে ইয়েটা আমপখতে, এই আমপখতে এখন থেকে আর বলবেন না, কি বলবেন এটাকে, বলবেন হলো অপখতে। অপখতে মানে হলো সাথে করে নিয়ে যাওয়া। এরপরে কি আসতেছে এটা দেখুন, এই আই এম থাকলে কি হয়, এটা ই এম থাকলে হয় হচ্ছে আম, আম। এটা হলো পখ, দেখো এই পখ তো আর এখানে কোনই হচ্ছে না, এটা হলো অ আর এটা হচ্ছে আম, দেখো এই তে তো তেই থাকছে। তাহলে এটা হলো অপখতে আর এটা হচ্ছে আমপখতে। একটা হচ্ছে স্বরেয়, স্বরেয় চন্দ্রবিন্দু অপখতে, আর এটা হচ্ছে স্বরে আ চন্দ্রবিন্দু পখতে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা কি আপনি বুঝতে পেরেছেন? পখতে মানে কি? হ্যাঁ, পখতে মানে কি? 250 জন দেখছে। অপখতে মানে হলো সাথে করে নিয়ে যাওয়া, আর আমপখতে মানে হলো ইম্পোর্ট করা, কোনো কিছু আপনি আমদানি করবেন সেটাকে বলা হচ্ছে আমপখতে। আর এটা দেখুন, এই যে এটার সাথে কিন্তু এটা মিলে, তাই না? এই আম, তাহলে তো এখানে আম হলো, দেখো এই প এখানে পর আছে প, দেখো এখানে হলো তে ছিল, এখানে কি আছে একটু লক্ষ্য করুন। এখানে দেখুন, এখানে আছে হচ্ছে এনটি মানে হচ্ছে অ, আর অবশিষ্ট থাকে হচ্ছে ত। তাহলে কি হচ্ছে এখানে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে অ, দেখো স্বরে অ চন্দ্রবিন্দু আমপখতং। আমপখতং মানে হলো গুরুত্বপূর্ণ। আমপখতং মানে কি, গুরুত্বপূর্ণ। একজন বলেছেন আমপখতে মানে, আমপখতে ওটা নাম ছিল, এটা হলো অপখতে, এটা হচ্ছে আমপখতে। অপখতে মানে হলো যে গ্রেক স্যান্ডউইচ খাইতেছেন ওটার সাথে করে নিয়ে যাওয়া, আর এই আমপখতে মানে হচ্ছে ইম্পোর্ট করা, কোনো কিছু অন্য দেশ থেকে আপনি আমদানি করছেন সেটা আর কি। এটা খুব গুরুত্বপূর্ণ। আর এটা হলো আমপখতং, আমপখতং, আমপখতং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমি লক্ষ্য করছি আমার বাবা ক্লাস দেখাতে জয়েন করেছেন, জনাব ফারুক খান, আপনাকে স্বাগতম। আশা করি আপনি আপনার ছেলেকে নিয়ে মোটামুটি গর্বিত। অবশ্যই গর্বিত। ওকে, important, importé, emporté, d'accord? তাহলে আমরা দেখলাম এই তিনটার মধ্যে পার্থক্য। আমাদের নিয়মটা যে সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে এটাকে আমরা বুঝতে পারতেছি। এগুলো বারবার চর্চা করতে হবে, বারবার দেখতে হবে এগুলো, d'accord? voilà. যেমন ধরুন আরেকটা কথা, এই যে এটা উচ্চারণ কি হবে না, এটা আরেকটার জন্য, দুঃখিত। তাহলে এইটুকু কি আপনারা নোট করে নিয়েছেন? আচ্ছা, আমাদের এই অমনোযোগী স্টুডেন্টস এখানে 265 জন দেখছেন, 265 জন। মিস্টার জেরেমি একটু আসুন, 265 জন দেখুন। আমি কিন্তু একা নই, আমাদের সাথে কিন্তু গেস্ট রয়েছে, জনাব জেরেমি কোদহ, যারা আমাদের জয়েন করছে তাদেরকে স্বাগতম। থ্যাংক ইউ ফারুক খান। কিছুক্ষণ পরেই আমরা কিন্তু কনভারসেশনে চলে যাব। আমি আর জেরেমি কনভারসেশন করব, যেগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ গ্রামার দেখা ভালো, সবকিছু দেখা ভালো, কিন্তু কথা বলা শোনা সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর আমরা একে অপরের সাথে প্রেজেন্টেশন বিষয়ক আলোচনা করব, ডায়ালগ করব, সেটা অবশ্যই দেখবেন।
d'accord? আমি আশা করি যে আপনারা সবাই মানে ভালো বুঝে ফেলছেন, কারণ এখানে খুব ভালো বোঝানো হয়েছে। 273 জন আমাদের ক্লাস দেখতেছে, বিশাল ক্লাসরুম হয়ে গেছে আমাদের এই ছোট রুমের মাধ্যমে। হ্যাঁ, সবচেয়ে মজার কথা কি জানেন, আমরা যেখান থেকে ভিডিওটা করতেছি এটা যদি দেখতেন তাহলে হাসতে হাসতে মনে করেন যে আপনি আমাদেরকে মিরাকেলের ইয়েই বানিয়ে দিতেন আর কি, ঠিক আছে? এটা একটা ছবি তুলে আপনাদেরকে পোস্ট করবো, দেখবেন খুবই হাস্যকর বিষয়। voilà c'est bon, এটা তাহলে আমি ই করছি। voilà, এরপরে আরো কিছু মশলা রয়েছে, monsieur Jérémy আমাকে মনে করিয়ে দিচ্ছেন। monsieur Jérémy, merci beaucoup। আরটা হচ্ছে এই এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানে চন্দ্রবিন্দু, আবারও বলতে হয় চন্দ্রবিন্দুর কিন্তু খুব দাম, দেখা এই চন্দ্রবিন্দু কিন্তু আপনার ভালোভাবে রাখতে হবে। তাহলে কি হবে, এটা হয়ে যাবে মানে কি, যেমন ধরুন এটার উচ্চারণ কি হবে বলেন তো? ON মানে হচ্ছে সামনে দিলাম হচ্ছে ম, তাহলে হয়ে গেল হচ্ছে ম, দেখা। অথবা এটার উচ্চারণ কি হবে, ON মানে সামনে দিলাম স, তাহলে কি হবে সো। ওয়া, এটার উচ্চারণ হয়ে যাবে সো, দেখা। ওয়ালা, যেমন ধরুন আরেকটা জিনিস আছে OU, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হলো এটা কি হবে, এটা হলো এটা হলো এটার উপরে চন্দ্রবিন্দু নাই মনে করুন, এটা হবে কি দেখা তাহলে দেখুন এখানে আমি একটা দুইটা মিলায় করি। voilà, mouton মানে কি, যেমন ধরুন OU মানে হলো ON মানে হচ্ছে mouton, ম প্লাস তাহলে হয়ে গেল মু, দেখা। একটু দিতে হবে, মুথো মানে ভেড়া ভাইয়া। এটার কথা আসলে মনে পড়লো এই কারণে যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা ওই সেন্দুলি গোমতে শাহরুখ খানের মুভি দেখে এলাম রাইস, যেটা আমরাই নিয়ে এসেছি এখানে, হালকা পাবলিসিটিও করে ফেলি। ওটাতে কিন্তু একটা পর্যায়ে এই মুতো নিয়ে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে আর কি, এটা আপনারা দেখতে পারেন, মানে ভেড়া বা ছাগল ঈদের সময় আর কি, এটা নিয়ে একটা কাহিনী রয়েছে। মুতো মানে আর এটা হচ্ছে দেখা। আর অবশিষ্ট কি থাকে এখানে, ম, আর এখানে থাকে হচ্ছে ত, তাহলে হয়ে গেল মুচো মানে হচ্ছে ভেড়া বা ওই খাসি, এগুলো বোঝানোর ক্ষেত্রে এটা বুঝতে হবে। voilà, তাহলে এটা গেল, এই মশলাটা গেল, আরো কিছু সংযোজন করতে হবে। পরে আমরা কিছু এক্সারসাইজ করব, যেমন ধরুন যদি TION থাকে তাহলে এটা অলওয়েজ হবে কি সিও, কি উচ্চারণ হবে এটা, সিও। ইংরেজিতে যেটা হয় শন, এটা হবে কি ফরাসিতে হবে সিও, দেখা। যেমন ধরুন এটার উচ্চারণ কি হবে, কেউ কি আমাকে বলতে পারেন? এটার উচ্চারণ কি হবে একটু লিখুন দেখি এখানে। এটা হয়ে গেল, যেমন ধরুন ON মানে হচ্ছে দেখা, ON মানে হচ্ছে দেখা, আর এই TION থাকলে কি হয়, এটা হয়ে গেল সিও। তাহলে আমরা আমাদের বরযাত্রী পেয়ে গেলাম। বরযাত্রী মানে খুব গুরুত্বপূর্ণ সব এগুলো যেগুলো আগে নিতে হবে, মশলাগুলো আর কি, সিও। আর এখানে অবশিষ্ট কি থাকে, ত। তাহলে দুটো মিলাই হয়ে গেল মানে নিচের দিকে নামতে হবে, আতংশিও মানে কি, মানে হচ্ছে সাবধান। আতংশিও মানে কি, আতংশিও মানে হচ্ছে সাবধান। voilà, কেএম মাহফুজুর রহমান বলেছেন আতাসিও, ভাই এটা আতাসিও হবে না, আতংশিও হবে, এখানে নিচের দিকে নামতে হবে। হক শাহান বলেছেন থোভিট, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, আমি আরেকটু স্লো করার চেষ্টা করছি। voilà, এটা কি হবে, এটা হবে হচ্ছে attention মানে হচ্ছে সাবধান, তুমি সাবধানতা অবলম্বন করো, attention, দেখা। voilà, এখন যেটা করতে হবে যে ডাস্টার কোথায় রাখলাম, এখন আমরা দেখব যে এগুলো ব্যবহার করে কিভাবে আমি সুন্দর সুন্দর ফরাসি শব্দ করতে পারি, দেখা। voilà, যেমন ধরুন voilà, আরেকটা হচ্ছে ইউএন, এটা যখন থাকবে তখন হবে ইয়াং। আরেকটা মশলা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা হবে ইয়াং, দেখা। যেমন ধরুন আমি যদি বলি এটার উচ্চারণ কি হবে বলুন তো, এই ইউএন থাকলে হবে হলো ইয়াং, দেখা। আর সামনে আছে ব, তাহলে কি হয়ে গেল, এটা বিয়াং, দেখা, বিয়াং, দেখা। voilà, যেমন ধরুন সিয়াং, এটার উচ্চারণ কি হবে বলুন তো, এই যে এটা থাকলে উচ্চারণ হয়ে হলো ইয়াং,
ইয়া, আর সামনে দিলাম হচ্ছে স, তাহলে হয়ে যাবে হচ্ছে সিয়া। দেখো সিয়া মানে হচ্ছে তারটা। তো এটা ওই ভালো করে দেখতে হবে। দেখো 263 জন আছেন আমাদের সাথে। বলা যারা কেবলমাত্র এসেছেন অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে জানানোর জন্য। আপনারা 60,000 বাংলাদেশি থাকে এখানে, সবার ঘরে ঘরে এই সেবা পৌঁছানো দরকার আমি মনে করি। এবং যদি আরো ভালো হয় দরকার হয় আমরা এগুলো আরো বাড়ানোর চেষ্টা করবো, যাতে করে আপনারা বাসায় থেকে ফরাসি ভাষাটাকে আয়ত্তে নিয়ে আসতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে দেশে থাকবেন সে দেশের ভাষা যদি না জানেন তাহলে কেউ আপনাকে দাম দিবে না। আপনি একই পোস্টে থাকে, সেখানে দেখবেন যে আরেকজন যে একটু ভাষা জানে সে আপনার সাথে কুকুরের মতো ব্যবহার করতেছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই ভাষার মাধ্যমে। তো এটা নিয়ে আমাদের সংগ্রাম, এই সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আপনাদের। voilà, এমডি কাশেম শেখ বলেছেন ক্লাসটি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। অনেকেই অনেক ধন্যবাদ দিচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পর্তুগাল থেকেও বিভিন্ন মানুষ দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। শাহজাহান মিয়া অনেকেই কমেন্ট করছেন, সবার নাম পড়া সম্ভব না। তো এখন আমরা এটাকে দেখব কিভাবে কিছু মানে এটাকে ব্যবহার করা যায় নিয়মগুলোকে। যেমন ধরুন এই জিনিসটাকে আমি পড়তে চাই, এটা কিভাবে পড়া যায়। যেমন ধরুন এই সি, তাই না? এই সিটা তো নরমালি স হওয়ার কথা ছিল, তাই না? এখানে স হওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে রাখতে হবে যে এই সির পরে যদি ও থাকে বা এ থাকে বা ইউ থাকে, তাহলে এই সিটা কি উচ্চারণ হয়? ক উচ্চারিত হয়। তারপরে হচ্ছে কম, কো কো অ হইলো, আর এখানে হইলো কম, তাই না? এখানে হইলো কম, কম প্লাস অ দুইটা মিলে হয়ে যেতেছে হচ্ছে কম। এখানে দেখুন টি এবং ইউ যখন থাকবে, এটা হলো ত এবং চ এর মাঝখানে জফলা দ্বিগুকার। ইউ থাকলে জফলা দ্বিগুকার দিতে হয়, এটা আমরা ভিডিও শুরুতে দেখেছি। তাহলে কি হয়েছিল? কম চু ত এবং চর মাঝখানে। এখন অনেকে এটাতে একটু ঝামেলা পাকায়, তো চু বলে ফেলে। তো এটার জন্য আমি বলবো শুধু এটা দিন, তাহলেও চলে। কমচু দেখা, কমচু এটা কি হবে বলুন তো? এটা হলো তা পেল, দেখা বলা পেল। তাহলে এটা কি দাঁড়ালো? কমচু তাপেল। কমচু তাপেল মানে কি? মানে তোমার নাম কি? কমচু তাপেল মানে হচ্ছে তোমার নাম কি? মহিনুদ্দিন প্রশ্ন করেছেন, রাব্বানি ভাই এটা মাসে কতদিন করবেন? আসলে আমরা সাপ্তাহিক ভাবে করার চেষ্টা করছি। প্রত্যেক শুক্রবারে আমরা 10টা-10টা 30 মধ্যে আমরা চেষ্টা করব হাজির হওয়ার জন্য, যদি কোনো সমস্যা না হয়, এবং 1 ঘন্টার বেশি আমরা এটা করানোর চেষ্টা করব আপনাদের জন্য। voilà, তাহলে এটা হচ্ছে কমচু তাপেল। তোমার নাম কি? monsieur Jérémy, vous pouvez me rejoindre। আমরা আবার monsieur Jérémy কে ফিরে পাচ্ছি, 273 জন আমাদেরকে দেখছেন। তো monsieur Jérémy, কমচু তাপেল মানে কি একটু বলবেন? তোমার নাম কি? voilà, তোমার নাম কি? tu t'appelles। voilà, এখন monsieur Jérémy আমরা যদি আপনি বলি তাহলে আমি কিভাবে বলবো এখানে? তাহলে আমি বলবো এখানে, আমি tu এর পরিবর্তে আমি vous বলবো। vous হচ্ছে আপনি। তখন হয়ে যাবে কম। তাহলে এখানে আমি চু এর জায়গায় কি বলবো? এখানে বলবো হচ্ছে vous। এখানে vous হবে, দেখো, এবং এখানে আবার একটা vous হবে। comment vous আর এখানে আপেল কি আপেল থাকবে? appeler অবশ্যই, কেন আমার পারসন পরিবর্তন করা। এখানে একটু গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার আছে, এটা আমরা পরে জানবো। কম এটার উচ্চারণ কি হয়? কম প্লাস অন, এটা হয়ে গেল কম vous তাহলে এখানে কি কারো কোনো সমস্যা আছে? কম vous এখন এখানে জাপেলে কেন হইতেছে? কম vous জাপেলে কেন হচ্ছে এটা একটু আমরা দেখব। কম vous জাপেলে কেন হচ্ছে? কম vous জাপেলে হচ্ছে যে যেমন ধরুন এই এসটা দেখো এটার সাথে লেগে যাবে, এটাকে বলে লা লিয়েজন। এটাকে কি বলে? লা লিয়েজন মানে হচ্ছে একটার সাথে আরেকটা সংযোজন করা আর কি। তো নরমালি আমরা জানি যখন একটা এস দেখো, একটা এস এর আগে যখন একটা ভয়েল থাকে এবং পরে যদি একটা ভয়েল থাকে, তাহলে এসটা জ উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? জ উচ্চারিত হয়। যেমন ধরুন ভু দেখো, এই এস এর আগে দেখুন একটা ইউ রয়েছে এবং এস এর পরে একটা এ রয়েছে, তাহলে অটোমেটিক কিন্তু এটা জ হয়ে যেতেছে। এটা যদি নাও থাকতো, তারপরে এই এসটা যখন একটা ভয়েলের সাথে লাগবে পরে, তখন এটা জ হয়ে যাবে। এখানে যেহেতু আ আছে এখানে, তাহলে জা হয়ে যাবে আর কি। ভুজা পেলে,
d'accord voilà তাহলে কি দাঁড়ালো এটা comment vous vous appelez মানে কি মানে হচ্ছে আপনার নাম কি comment tu t'appelles হলো তোমার নাম কি আর comment vous vous appelez মানে হচ্ছে আপনার নাম কি voilà একজন বলেছে যে এখানে ক্লাসটা রাতে হলেই ভালো খুব ভালো হয় ভাইয়া তো রাতেই তো করতেছি এখন কি সকাল মনে হচ্ছে নাকি আপনার কাছে voilà এমডি আজিজুল সুমন আঙ্কেল আপনি বলেছেন bonsoir জেরেমির জন্য মেসেজ রয়েছে জেরেমি তুই পড়তে থাকো এখানে দেখো 260 জন আমাদের ভিডিও দেখছেন তাহলে নাম জিজ্ঞেস করার জন্য আমরা কি কি ভাবে বলতে পারি comment tu t'appelles মানে তোমার নাম কি comment vous vous appelez মানে আপনার নাম কি এখন এই নাম জিজ্ঞেস করার জন্য কি শুধু দুইটাই প্রশ্ন মুসি জেরেমি অন্য প্রশ্ন আছে অবশ্যই হ্যাঁ আর কি কি প্রশ্ন রয়েছে নাম জিজ্ঞেস করার জন্য আর কি কি বলতে পারি আমি সাধারণত একটা একটু বেশি ফর্মাল একটা উপায় আছে যেমন যারা প্রেফেকচারে পড়তে পারে ওরা বলতে পারে quel est votre nom quel est লিখে votre ফেলুন nom monsieur ঠিক আছে আর উচ্চারণটা সুন্দর করে দেখিয়ে দিন কিভাবে আপনি উচ্চারণটা পেলেন quel est votre nom nom মানে নাম আসলে মানে ফ্যামিলি নাম এটা হলো বংশগত নাম যেটাকে বংশগত বলা নাম। হয় কি বংশগত নাম দেখো নো মানে হচ্ছে বংশগত নাম তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে quel est কোনটি হয় এ এটা হলো এ আর এটা হলো quel দেখো quel est এটা হয়ে যাবে হচ্ছে votre দেখো quel est votre নো মানে হচ্ছে বংশগত নাম এখন আমি যদি এখানে ডাকনামের কথা বলি তাহলে এখানে নোমের জায়গায় আমি কি বসাতে পারি একটু বলুন তো prénom voilà très bien তাহলে কি হয়ে যাবে quel est votre prénom এখানে হয়ে যেতে হচ্ছে prénom d'accord voilà আচ্ছা অনেকে বলছেন বাসায় অনেকের সাথে বসে দেখছেন তার মানে কিন্তু আমরা ধরে নিতে পারি আমাদের স্টুডেন্ট সংখ্যা শুধু 277 জন নন আরো অনেক বেশি হ্যাঁ তো আপনি একটু লিখেন তো এক একজন কয়জনের সাথে দেখতেছেন তাহলে আমরা একটু হালকা জানতে পারলাম একটু মজার জন্য আর কি আচ্ছা আমাদের লেখা কি দেখা যাচ্ছে না লেখা দেখা না গেলে আচ্ছা আমি আর একটু নিচে লেখার চেষ্টা করব কারণ এটা তো বোঝা যায় না বল লাল কালিটার পরিবর্তন আচ্ছা আমি কলম নিচ্ছি একটা কালো আমি কালার চেঞ্জ করেছি তো এটা দিয়ে লিখলে হয়তো একটু ভালো লেখা যাবে voilà তাহলে এখানে হয়ে যাচ্ছে quel est votre nom মানে আপনার বংশগত নাম কি quel est votre prénom d'accord এখন এই যে প্রশ্ন করলাম এগুলো তো উত্তরও দিতে হবে তাই না এখন মানে শুধু নরমাল ভাবে উত্তর দিলেই তো হবে না এটাকে সুন্দর করে একটি বাক্যের মাধ্যমে উত্তর দিতে হবে সেই উত্তরগুলো আমরা আপনাকে লিখে দিব এখন তো দেখুন এখন voilà যেমন ধরুন কেউ যদি আপনাকে বলে যে quel est votre nom মানে আপনার বংশগত নাম কি তখন আপনি বলতে পারেন mon nom est মানে আমার বংশগত নামটি হয় d'accord এখানে আপনি বসিয়ে দিবেন যেমন আমার হচ্ছে ক্যান এবং এটা বড় হাতের লিখে d'accord বড় হাতের লেখাকে কি বলে ফরাসিতে একটু বলতে পারেন এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এটাকে বলা হচ্ছে যে majuscule ছোট হয়ে যাচ্ছে majuscule মানে হচ্ছে বড় হাতের আর এটা minuscule মানে কি ছোট হাতের minuscule মানে হচ্ছে ছোট হাতের দেখো majuscule মানে হচ্ছে বড় হাতের আর minuscule মানে হচ্ছে ছোট হাতের আবুল কালাম আজাদ কুয়েত থেকে আমাদের ক্লাস দেখতেছেন কুয়েত থেকে তার মানে আমরা শুধুমাত্র ফ্রান্সেই সীমাবদ্ধ নেই জসিম মাতবরের সাথে 6 জন দেখতেছেন কে মাহফুজুর রহমানের সাথে 3 জন দেখতেছেন তার মানে আমরা অনেক 4-500 লোক দেখতেছে মনে করো আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ আশা করি এটা কাজে আসবে কারণ কাজে যদি না আসে তাহলে তো এই কষ্ট করে কোনো লাভ হবে না তাই না ভালো তাহলে কি হচ্ছে এটা mon nom est can আর যদি প্রেনম হয় তাহলে কি হবে mon prénom est d'accord Rabani voilà আপনি এইভাবে আপনার ডাকনামের কথা বলতে পারেন mon d'accord prénom est d'accord Rabani voilà d'accord mon prénom est Rabani আর mon nom est can এটা হলো একটা
কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে থাকে কমো tu t'appelles অথবা কমো vous vous appelez, তখন আপনি কিভাবে উত্তর দিবেন সেটা? কমো tu t'appelles বা কমো vous vous appelez, সেক্ষেত্রে আপনি সরাসরি বলতে পারেন je m'appelle, d'accord, je m'appelle Kamraben। সরাসরি আপনি পুরোটা বলে দিতে পারেন। কি বলেন মিস্টার জেরেমি? Je m'appelle Kamraben। Voilà, d'accord, je m'appelle মানে আমার নাম। কেউ যদি আপনাকে বলে আপনার নাম কি, তাহলে এটা হয়ে যাবে je, d'accord, m'appelle, voilà, Kamraben, voilà, je m'appelle, voilà. Comment vous vous appelez, monsieur? Je m'appelle Jérémy Caudron. D'accord, comment vous vous appelez? Je m'appelle Jérémy Caudron. Comment tu t'appelles? Je m'appelle Jérémy Caudron. বুঝছেন এখানে দুইটা সেন্টেন্স হয়েছে, কারণ দুইটা মানে আমাদের ভাষা তুমি বা আপনি বলে যেটা আর কি, সেটাই দুইটা লেভেল আছে। যদি মানে তুমি আর vous মানে আপনি, সেটাই। উনি বলেছেন comment tu t'appelles মানে তুমি একজন কি জানি যুবক মানুষ যার সাথে তুমি বলে সম্বোধন করে, ঠিক আছে। অথবা comment vous vous appelez সেটা হচ্ছে আপনি, আপনার নাম কি। Voilà, très bien. আর যদি আপনাকে বলি যে quel est votre nom? Mon nom est Caudron. Caudron, বংশগত নাম। আর quel est votre prénom? Mon prénom est Jérémy. Voilà. তাহলে নাম বিষয়ক যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা অন্য আরেকটি কিছুতে চলে যাব, সেটা হচ্ছে যে কিভাবে বলে যে date de naissance, la, d'accord, date de naissance, d'accord, voilà. La date de naissance মানে কি? La date de naissance মানে হচ্ছে জন্ম তারিখ, d'accord. La date de naissance মানে হচ্ছে জন্ম তারিখ। La date de naissance মানে হচ্ছে জন্ম তারিখ। তাহলে আমরা দেখব কিভাবে এটা করে, যেমন ধরুন এটা হলো la, এটা হচ্ছে date de naissance, voilà, এখানে একটা আছে la date de naissance, ওকে। এখন কি কি প্রশ্ন করতে পারে আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করার জন্য, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? যেমন ধরুন কেউ বলতে পারে quel est, d'accord, votre date de naissance, voilà, quelle est votre date de naissance, এটা আপনাকে প্রশ্ন করতে পারে quelle est votre date de naissance মানে আপনার জন্ম তারিখ কি। অথবা আপনি যদি বলতে চান যে আপনি যদি বলতে চান যে আপনি কোথায় কবে জন্মগ্রহণ করেছেন, তখন কি হয়ে যাবে, আপনি কবে জন্মগ্রহণ করেছেন এটা হয়ে যাবে হচ্ছে vous êtes né quand, vous êtes, d'accord, né। এখন আপনি যদি একজন মহিলা হন তাহলে এটা এখানে এরকম হবে, d'accord, né, vous êtes né quand, quand মানে কি, quand মানে হচ্ছে কখন, d'accord, vous êtes né quand, আপনি কখন জন্মগ্রহণ করেছেন। অথবা quelle est votre date de naissance, আপনার জন্ম তারিখ কি। এখন উত্তর কিভাবে দিতে হয়, উত্তর দেওয়ার জন্য যেমন quelle est votre date de naissance, এটার উত্তর আমি দিব হচ্ছে যে ma date de naissance, ma date de naissance, d'accord, naissance, এখানে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, d'accord, ma date de naissance, সেটা আমি একটু সুন্দর করে ভালো দেখা যাচ্ছে না, voilà। তো যদি প্রশ্ন আসে হচ্ছে quelle est votre date de naissance, voilà, এর উত্তরটা আমি দিব হচ্ছে এটা দিয়ে যে ma date de naissance, d'accord, মানে হচ্ছে আমার ডেট অফ বার্থ, আমার জন্ম তারিখ এ। একটা জিনিস মনে রাখতে হবে, তারিখের আগে সব সময় লো দিতে হয়, দেখো, তারিখের আগে কি দিতে হয়, লো দিতে হয়, লো, দেখো। আপনি এখানে দিতে পারেন 18 août, দেখো, এখানে আপনারা এটা দিতে পারেন। যেমন ধরুন কিভাবে 1900 বলতে হয়, 1900 বলতে হলো 1900, দেখো, 1900, এখানে আপনার যত সালে জন্ম সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তাহলে কি হতে পারে এটা যে quelle est votre date de naissance, monsieur Jérémy? Quelle est votre date de naissance? Vous répondez s'il vous plaît. La vraie, ma date de naissance est le 1er juin 1978. Ok, এখানে যেটা আপনি বলেছেন 1900 আমরা বলি 1900, ঠিক আছে, 1900। Voilà. Ma date de naissance est
le, d'accord, 18 août 1980 quelque chose. Monsieur Jérémy কে যখন আমি জিজ্ঞেস করলাম যে monsieur Jérémy quelle est votre date de naissance, উনি বলে সত্যটা বলবো। আসলে কেউ আমরা আমাদের ওরা ভয় পাবে বয়স বলতে চাই না। না তাহলে কি দাঁড়ালো ma date de naissance est le, এভাবে বলতে হবে ma date de naissance est le, এটা এভাবে। অথবা আরেকটা প্রশ্ন ছিল যে আপনি কখন জন্মগ্রহণ করেছেন, আপনি কখন জন্মগ্রহণ করেছেন, vous êtes né, d'accord, এখানে একটা এই যদি মহিলা হয় আর কি quand, অথবা tu es né quand, voilà এটা মানে জন্ম তারিখের জন্য। তাহলে কি বলে vous êtes né quand মানে আপনি কখন জন্মগ্রহণ করেছেন, আর tu es né quand মানে কি তুমি কখন জন্মগ্রহণ করেছো। এখন যে আপনাকে প্রশ্ন করবে সে তো আপনাকে তুমি বলেও প্রশ্ন করতে পারে বা আপনি বলেও প্রশ্ন করতে পারে। তাহলে কি হয়ে গেল vous êtes né quand আপনি কখন জন্মগ্রহণ করেছেন, আর tu es né quand মানে হচ্ছে তুমি কখন জন্মগ্রহণ করেছো। আলম হোসেন বলছেন আই স্পিক স্প্যানিশ, ইংলিশ এন্ড ফ্রেঞ্চ। হালকা পাতলা স্প্যানিশ তো আমরাও বলে ফেলি নাকি? অবশ্যই অবশ্যই। আর বাংলা এখন এগুলোর উত্তর কিভাবে দিব, উত্তরটা কিভাবে দিব vous êtes né quand, উত্তরটা হবে হচ্ছে je suis né। এখন আমি যদি একটা মেয়ে হই তাহলে এখানে একটা এক্সট্রা ই দিব, দেখো বলা je suis né তারিখের আগে কি করতে হয়, হ্যাঁ 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 লো দিতে হয়, ভেরি গুড। তাহলে হয়ে যাবে je suis né le, এখানে আপনি আপনার তারিখটা দিবেন যেটা দেখলাম আমরা 18 août 1900, যেটা monsieur Caudronটা ছিল হচ্ছে 78, d'accord 78। এখন আপনি হয়তো বলতে পারেন রাব্বানি ভাই আমরা তো গণনা করতে পারি না। এখন ভাই সবকিছু তো একবারে শেখানো যাবে না, এটা পর্যায়ক্রমে আমরা শেখাবো, গণনাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। voilà বেগম সেলিনা উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, c'est très bien বেগম সেলিনা উনি সুন্দর উত্তর দিয়েছেন। ফাতেমা তুজ জোহরা উনি লো বলেছেন, ভেরি গুড। রওশনারা উনি লো বলেছেন, c'est très bien। voilà এখানে সুন্দর ইয়ে হয়েছে আর কি। তাহলে আপনার জন্ম তারিখ জিজ্ঞেস করার জন্য যে যে প্রশ্ন রয়েছে এখানে সুন্দরভাবে আমরা দিলাম, কিন্তু কেউ যদি আপনাকে বয়স জিজ্ঞেস করে তাহলে ওটার উত্তর কিভাবে দিবেন সেটা দেখবো আমরা। voilà বয়সের ক্ষেত্রে কি হতে পারে, যেমন ধরুন বয়সের ক্ষেত্রে হতে পারে হচ্ছে vous avez quel âge, d'accord voilà। অথবা কি হতে পারে monsieur Jérémy যদি তুমি করে বলি তাহলে কি হতে পারে, qui হবে tu as quel âge, oui là on voit jusqu'à ici donc tu peux rester d'accord vous avez quel âge, vous avez quel âge মানে কি, মানে হচ্ছে আপনার কত বছর বয়স, মানে আপনার বয়স কত। অথবা যদি তুমি বলে বলি তাহলে কি বলবো tu as quel âge, très bien tu as quel âge, voilà। যদি এটা আপনি করে বলি আর তুমি, এটা হচ্ছে আপনি আর এটা হচ্ছে তুমি করে বললে, d'accord tu as quel âge। এখন আমি যদি এটাকে উত্তর দিতে চাই তাহলে উত্তর কিভাবে দিব monsieur Caudron। alors তাহলে কি হবে, এখানে আপনার ক্রিয়া অবশ্যই তো পার্সোনাল একটু চেঞ্জ হবে। আমার বয়স আছে j'ai, voilà j'ai এত ans, voilà মানে এই অনটা দিতে হবে, অন মানে হচ্ছে বছর আর কি, d'accord j'ai voilà 24 ans আপনি আপনার মতো করে দিতে পারেন, d'accord j'ai এত ans মানে আমার আছে এত বছর বয়স আর কি, মানে আমার বয়স এত, এটা বলার ক্ষেত্রে, d'accord জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর বলেছেন j'ai 80 ans monsieur, vous êtes très très vieux hein, donc voilà। আর যদি মনে করুন কেউ যদি 80 বছর থাকে তো মোটিভে, c'est bien ça, এটা আমরা এড করে নিতে পারি তাই না। যেমন ধরুন আমার বয়স যদি মানে আমার বয়স যদি থাকে হচ্ছে যে 1 থেকে 3 বছর বা 1 বছর, তাহলে je suis d'accord un bébé, d'accord je suis un bébé মানে আমি একটি বাচ্চা, যখন 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত যখন এরকম থাকে বাচ্চা মানে বাচ্চা, একদম ছোট বাচ্চা, হ্যাঁ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে je suis un voilà un adolescent, adolescent, d'accord voilà je suis un adolescent, এখানে একটা আ দিতে হবে, je suis un adolescent মানে আমি একজন টিনেজার বলি না, টিনেজার যেটাকে বলে je suis un adolescent। আর আমি যদি বলি যে আমি ইয়ং তাহলে কি হবে je suis jeune, d'accord je suis jeune।
আর এই জাহাঙ্গীর সাহেব যিনি যার বয়স 80 বছর তিনি নিশ্চয়ই বলতে পারবেন না je suis jeune, উনি কি বলবে? উনি বলবে je suis vieux, d'accord? vieux মানে হচ্ছে মানে একটু বয়স্ক আর কি, বৃদ্ধ। vieux মানে হলো বয়স্ক। এখন এটা যদি মহিলা হয় তাহলে কি হবে? vieille. vieille. Voilà, c'est bon, j'ai bien écrit? Carrément. Voilà, vieux মানে হচ্ছে পুরুষ বৃদ্ধ আর বৃদ্ধা সেটা হবে হচ্ছে vieille, d'accord? je suis vieux আমি হই বৃদ্ধ আর je suis vieille মানে হচ্ছে আমি হই বৃদ্ধা, d'accord? voilà. আব্দুল মালিক প্রশ্ন করেছেন como llama profesor? me llamo Cam Rabani, como te llamas? আমরা কিন্তু 4-5 বছর কিন্তু স্প্যানিশ শিখেছি, হ্যাঁ আপনাকে হালকা পাতলা স্প্যানিশ ক্লাস আমরা করাইতে পারি, সমস্যা নেই। ওকে, mi llamo Jérémy Caudron, ওকে, আমি ফরাসি কিন্তু একটু বাংলা কথা বলি। voilà, আমরা এখানে কিন্তু মোটামুটি কয়েক ভাষার বাহার আপনি চিন্তাও করতে পারবেন। আর সেটা গেল। তাহলে বয়স কিভাবে জিজ্ঞেস করে এটা আমরা জানলাম। এখন অনেক সময় আমি জিজ্ঞেস করতে চাই আপনি কেমন আছেন বা কি অবস্থা, এটা জিজ্ঞেস করতে চাই। তাহলে এটা কিভাবে বলতে পারি? comment allez-vous, d'accord? আপনি কেমন আছেন? অথবা comment vas-tu, d'accord? voilà. ঠিক আছে। voilà, comment allez-vous, comment vas-tu, এগুলো হলো প্রশ্ন, d'accord? এটা হচ্ছে আপনার আপনির জন্য, এটা হচ্ছে তুমি এর জন্য, ওকে? তাহলে হলো comment allez-vous মানে আপনি কেমন আছেন, comment allez-vous, d'accord? অথবা comment vas-tu, অনেকে বলে comment ça va, কেমন আছেন, ça va bien, ভালো যাইতেছে। voilà, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে অবশ্য দেখেছিলাম আর কি, তো এটা আপনি দেখে নিতে পারেন। কেউ যদি বলে comment ça va, comment allez-vous, est-ce que vous allez bien, অনেকে বলতে পারে est-ce que est-ce que vous allez bien মানে কি আপনি কি ভালো আছেন, তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ আমি ভালো আছি। তাহলে এটা বলার জন্য আপনি বলতে পারেন যে je vais bien, est-ce que sorry, vous allez excusez-moi, pas de souci, bien, voilà, ঠিক আছে। est-ce que vous allez bien আপনি কি ভালো আছেন। আর এটাকে যদি আমি বলতে চাই oui ça va, আচ্ছা আমরা একটা কনভারসেশন করি মিস্টার জেরেমির সাথে, আপনারা একটু শুনুন। bonsoir monsieur Caudron. Bonsoir monsieur Khan. Comment allez-vous? Ça va très bien, merci. Et vous? Je suis un petit peu fatigué. Et vous? Vous n'êtes pas fatigué aujourd'hui? Si, je suis fatigué, il est tard et j'ai travaillé toute la journée. Voilà, moi je suis allé au cinéma, d'accord? Mais cinéma pour regarder le film de Shahrukh Khan, le movie d'Akajono. Après, je suis arrivé ici, d'après la mécanique ici. Comment s'appelle le film? Il s'appelle Race, d'accord? C'est nous qui avons financé. এটা ছিল হচ্ছে আমাদের পাবলিসিটি স্টান্ট আর কি, দেখো আপনারা যে মুভিটি দেখতে পারেন, এটা আমরা চেষ্টা করছি মুভিগুলোকে এখানে নিয়ে আসার জন্য পাবলিসিটি সময়। আচ্ছা, তাহলে est-ce que vous allez bien, আপনি কি ভালো আছেন, ওকে? comment vous vous appelez? Je m'appelle Jérémy Caudron. Comment tu t'appelles? Je m'appelle Jérémy Caudron. Quel âge avez-vous? Vous avez quel âge? J'ai 38 ans. J'ai 38 ans. D'accord. Vous êtes né quand? Je suis né le 1er juin 1978. Voilà. একটা প্রশ্ন আমরা দেখতে ভুলে গেছিলাম। আরেকটা জিনিস আছে, ওই তারিখ বলার জন্য, ওকে? আমরা বলি না 1 যদি পয়লা একটা মাস মানে প্রথম তারিখ জন্মেছেন তাহলে বলবেন le premier মানে প্রথম ফরাসিতে। আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে vous êtes né où মানে কি? vous êtes né où মানে কি? vous êtes né où মানে হচ্ছে যে ওই আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, দেখো? vous êtes né où মানে হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। vous êtes né où আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন। এখন এটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে je suis né à, দেখো? একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সিটির নাম দেওয়ার আগে মানে শহরের নাম দেওয়ার আগে অলওয়েজ আ দিতে হবে, দেখো? তাহলে je suis né à, voilà, moi je suis né à Gazipur, d'accord? Voilà, je suis né à Gazipur, ok?
গাজীপুর ঢাকা voilà vous êtes né où আপনি লিখুন কমেন্টে লিখুন vous êtes né où d'accord vous êtes né où voilà একজন লিখেছেন j'aime bien votre classe bah c'est très bien monsieur তারপরে je suis ça va আমি হই ভালো ça c'est bon এটা ওকে c'est bien mon pote parle bien আচ্ছা je suis né à Dhaka Prince Charming বলেছেন যে je suis né à Dhaka c'est très bien madame Fatima তো জোহরা লিখেছেন à Dhaka c'est très bien madame হক শাহান লিখেছেন je suis né à সুনামগঞ্জ c'est très bien monsieur তাহলে দেখেছেন যে কিভাবে মানে জন্ম কোথায় নিয়েছেন আচ্ছা faut pas bouger là tu vas faire tomber doucement doucement ici les installations sont pas très correctes D'accord. voilà একজন বলেছেন কুমিল্লা আর দুঃখিত সিলেট একজন বলেছেন সিলেট আজিজুর রহমান পুরোটা লিখলে একটু ভালো হতো বলতে হতো je suis né à নোয়াখালী আমরা ওই দেশের 64 জেলায় ফিরে যাব না বুঝতে পেরেছি অনেক জেলার লোকজন দেখছেন আমরা খুবই আনন্দিত এটার জন্য এটা গেল তারপর কি আসছে তারপর আসছে হচ্ছে যেমন ধরুন vous êtes de quel pays এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি মনে করি vous êtes de quel pays মানে আপনি কোন দেশ থেকে মানে আপনি কোন দেশের এটা বোঝানোর ক্ষেত্রে vous êtes de quel pays আপনি কোন দেশের অথবা quelle est votre nationalité d'accord quelle est votre nationalité আপনার জাতীয়তা কি quelle est votre nationalité অথবা অনেক সময় কিন্তু বলে quel est votre pays d'origine quel est votre pays d'origine voilà তার মানে আপনি অরিজিনালি কোন দেশ থেকে এসেছেন আর কি d'accord quel est votre pays d'origine monsieur Jérémy prononcez s'il vous plaît Alors vous êtes de quel pays তো এখানে মানে আপনার কোন দেশ থেকে আসছেন কোন দেশের quelle est votre nationalité nationalité হচ্ছে আপনার জাতীয়তা কি কোনটা আসলে আর quel est votre pays d'origine আপনার অরিজিনাল দেশ কোনটা alors তাই সব সময় দেখেছেন এখানে যে quel এটা আবার এই প্রশ্ন শব্দ আসছে এই প্রশ্ন শব্দ মানে কোনটা ok alors vous êtes de quel pays আপনি বলতে পারবেন মানে উত্তর দিয়ে আপনি বলতে পারবেন je suis ok je suis du Bangladesh যেমন যদি বাংলাদেশ থেকে আসছেন je suis du Bangladesh কেউ বলতে পারবেন je suis d'Espagne par exemple যদি Bangladesh je suis du Koweït এরকম ঠিক আছে এই ছোট শব্দ আসবে ছোট শব্দ মানে থেকে ok আমি হই বাংলাদেশ থেকে মানে আমি বাংলাদেশ থেকে আসছি অবশ্যই ensuite এখন যদি nationalité বলেন la nationalité সেটাই মানে জাতীয়তা যদি nationalité বলেন তাহলে এটা adjective ব্যবহার করবেন মানে আপনি বলবেন je suis বাংলাদেশ alors ফরাসিতে আমরা বলি বাংলাদেশ হচ্ছে বাংলাদেশি ওকে আপনার জাতীয়তা তো সেটাই আপনি বলবেন je suis বাংলাদেশ মানে আমি হই বাংলাদেশি অথবা je suis বাংলাদেশ এখানে যদি আপনি একজন মহিলা voilà masculine মানে পুরুষ ক্ষেত্রে হবে je suis বাংলাদেশ মহিলার ক্ষেত্রে হবে je suis বাংলাদেশ তো এটা গুরুত্বপূর্ণ আমি শুধু এটা বলি আগামীবার আমাদের যখন সময় আছে আমাদের যদি সময় আছে আমরা এই প্রশ্নটা একটু বুঝাবো মানে জেন্ডারের বিষয়গুলো লিঙ্গের কারণে অনেক ধরনের সমস্যা হয় এটা আমরা পর্যায়ক্রমে দেখবো তো আমাদের মনে রাখতে হবে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ voilà donc vous êtes de quel pays আপনি কোন দেশ থেকে এসেছেন je suis du Bangladesh আমি বাংলাদেশ থেকে এসেছি অথবা আপনি je suis বাংলাদেশ মানে আমি হই বাংলাদেশি আর যদি আমি মহিলা হই তাহলে বলবো বাংলাদেশ d'accord তো এটা গেল এটা খুব গুরুত্বপূর্ণ এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে voilà এরপর আসছে হচ্ছে যে depuis combien de temps d'accord depuis combien de temps vous êtes এটা খুব important vous êtes en France voilà
d'accord এখানে কি লেখা depuis combien de temps কত সময় ধরে vous êtes en France মানে আপনি ফ্রান্সে কত সময় ধরে আপনি ফ্রান্সে voilà তো এটা কিভাবে আপনি বলবেন je suis en France d'accord আমি হই ফ্রান্সে je suis en France আমি হই ফ্রান্সে depuis 11 ans 11 ans মানে কি 11 বছর আগে যেটা d'accord je suis en France depuis 11 ans d'accord আমি 11 বছর ধরে আছি শাহজাহান মজুমদার বলেছেন depuis 2008 c'est très bien বেগম সেলিনা বলেছেন depuis 2 ans c'est très bien madame vous parlez pas mal hein. J'ai lu vos commentaires আমি আপনার comments পড়েছি c'est très bien vous êtes voilà OK je suis en France depuis 11 ans একটা জিনিস মনে রাখতে হবে depuis combien de temps এটা কিন্তু একটা ফরম্যাট depuis combien de temps অনেক সময় আপনাকে বলতে পারে যে depuis combien de temps vous travaillez d'accord vous travaillez মানে কি vous travaillez মানে আপনি কাজ করেন তাহলে যদি বলি depuis combien de temps vous travaillez কত সময় ধরে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার সেম কাহিনী তখন বলতে হবে je travaille depuis এতয়া d'accord এখানে প্রশ্ন ছিল depuis combien de temps vous êtes en France je suis en France depuis 11 ans d'accord voilà তাহলে এটা গেল আমাদের নিজের সম্পর্কে আর তেমন কিছুই বলার তেমন নাই আর দুটো জিনিস দিয়ে মানে করব সেটা হচ্ছে যে যেমন ধরুন voilà j'aime মানে কি j'aime মানে আমি পছন্দ করি আর je n'aime pas মানে কি আমি পছন্দ করি না d'accord je n'aime pas তো যারা বলতেছেন I like it ভিডিওতে তারা কিন্তু এখন বলতে পারেন j'aime হ্যাঁ j'aime le cours মানে কি আমি ক্লাসটি পছন্দ করি j'aime le cours অথবা je n'aime pas le cours আমি ক্লাসটি পছন্দ করি না এটা আপনি বলতে পারেন je n'aime pas le cours আমি ক্লাসটি পছন্দ করি না আর j'aime le cours মানে হচ্ছে আমি ক্লাসটি পছন্দ করি বা আপনি কি কি পছন্দ করেন সেটা লিখতে পারেন আমরা কিছুটা পড়ার চেষ্টা করব বেগম c'est très bien monsieur vous revenez dans la conversation monsieur Caudron qu'est-ce que vous aimez Alors, j'aime beaucoup faire cours. J'aime beaucoup faire cours de français, de bangla, de tout. J'aime la musique. J'aime le cinéma. Mais je n'ai pas vu encore Raes avec Shahrukh Khan. Avec Shahrukh Khan, Gaumont Saint-Denis, d'accord. Gaumont Saint-Denis. Il faut aller avec vous allez avec tous les amis, d'accord. Et আগামী 10 তারিখে কিন্তু আমাদের আরো এক মুভি আসতেছে বাংলাদেশি মুভি প্রেমিটা চলবে এখানে গোমো সিনেমা হলে অবশ্যই দেখতে আসবেন এটা ছিল বিজ্ঞাপন টাইম আর কি আচ্ছা তো যখন এটা শুনবেন qu'est-ce que vous aimez qu'est-ce que এই প্রশ্ন মানে কি পছন্দ করেন আসলে হ্যাঁ ওকে তো এটা উত্তর দিতে হবে যেমন আমি এটা বুঝাইছি আমি ক্লাস করতে পছন্দ করি j'aime faire le cours ক্লাস করতে পছন্দ করি j'aime écouter de la musique musique শুনতে পছন্দ করি j'aime quoi d'autre le cinéma j'aime le cinéma আমি চলচ্চিত্র পছন্দ করি voilà j'aime le vent একজন লিখেছেন j'aime le vent আমি বাতাস পছন্দ করি মাসুম তৃষা তারপরে হলো j'aime la musique তারপরে j'aime beaucoup écouter de la musique c'est très bien voilà j'aime aller à l'université আচ্ছা আজিজুর রহমান আপনি কি বিবাহিত পরিবারের অবস্থা হ্যাঁ এটা খুব সুন্দর কথা মনে করিয়ে দিয়েছেন আপনাকে ধন্যবাদ তাহলে অনেক সময় কিন্তু বলে quelle est votre situation familiale voilà এটা প্রশ্ন করেছেন হচ্ছে আজিজুর রহমান আপনারা যখন আমাদের সাথে পার্টিসিপেট করেন তখন জিনিসটা অনেক সুন্দর হয় এটাই তার প্রমাণ আমরা অনেক কিছু ভুলে যেতে পারি আপনারা আমাদেরকে মনে করিয়ে দিবেন এটা হয়ে যাবে হচ্ছে যেমন ধরুন quelle est votre situation familiale মানে আপনার পারিবারিক অবস্থা কি এটা বললে বলতে হয় যে আমি বিবাহিত এটা বলতে পারেন je suis marié d'accord আমি হই বিবাহিত অথবা je suis célibataire মানে কি আমি হই সিঙ্গেল যেটা আর কি d'accord অথবা আপনি বলতে পারেন je suis divorcé ওকে আমি ডিভোর্স যেটা তালাক হয়ে গেলে অথবা je suis veuve voilà এগুলো সব পুরুষের জন্য d'accord এখন যদি মহিলা হয় তাহলে je suis marié জায়গায় একটা দিতে হবে মহিলার জন্য d'accord célibataire একই থাকবে ডিভোর্সের জায়গায় এখানে একটা দিতে হবে এই veuve এর জায়গায় তখন হয়ে যাবে veuve
মহিলাদের জন্য d'accord je suis marié আমি হই বিবাহিত je suis célibataire আমি হই সিঙ্গেল je suis divorcé আমি হই ডিভোর্সড তালাকপ্রাপ্ত je suis veuve আমি হই মানে মারা গেলে আর কি যেটা ওকে তো আমরা আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে সেই সাথে আগামী সপ্তাহে আরো একটি নতুন টপিক নিয়ে আমরা চলে আসব ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব যাতে আপনি সুন্দর করে শিখতে পারেন আজকে মসু কোদো আমাদের সাথে ছিলেন আপনারা অনেকেই ছিলেন যে ক্লাসটি দেখেছেন মসু কোদোকে অনেক অনেক ধন্যবাদ জানেন এত রাতে সময় দেওয়া সারাদিন কাজ করেছেন তিনি বলেছেন এটা খাবে তুতলা জোনে আমি আজকে আমার মানি ব্যাগ হারিয়ে ফেলেছি একটু ডিপ্রেসড ছিলাম আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারিয়ে গিয়েছে তারপরেও কিন্তু এটা বুঝতে দেয়নি ক্লাসের মাধ্যমে তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে কিভাবে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনারা অবশ্যই সেটা নিতে হবে আপনারা যদি নেন এবং যদি ফরাসি পারেন তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে অবশ্যই যদি আগ্রহ পেয়েছেন তাহলে অবশ্যই ফেসবুকের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন হয়তোবা যদি মানে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় উপরে জানতে চান তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করতে পারবো আগামী সপ্তাহে আর আরেকটি কথা হচ্ছে যে আমরা ওই আমাদের একটি মানে আমি পার্সোনালি একটি এসআরএল কোম্পানি করেছি এখানে যার থ্রুতে আমরা এখানে বাংলাদেশি মুভি কিংবা ইন্ডিয়ান মুভিগুলো এনে দেখানোর চেষ্টা করছি শাহরুখ খানের একটি মুভি চলছে রাইস মুভি সেটা গোমো স্টাদ দে ফ্রান্স সেন্দনিতে চলবে আপনাদের সবাইকে আমন্ত্রণ সেই মুভিটি দেখার জন্য এবং পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আমাদের আরেকটি মুভি আসতেছে বাংলাদেশ থেকে এবং এই প্রথমবার বাংলাদেশে এবং এখানে একই সাথে মুভি মুক্তি পাবে আর কি তো সেগুলো দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আর তাছাড়া আমাদের যে সকল কাজ আমরা করছি সেগুলোতে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাদের অন্যান্য যে সকল বিষয় রয়েছে আমাদের স্কুল রয়েছে এগুলো সম্পর্কে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আগামী সপ্তাহে দেখা হবে আপনাদের সাথে আমি Kian Arabani d'accord je vous remercie d'avoir regardé cette vidéo je vous remercie d'avoir partagé cette vidéo d'accord শেয়ার করার জন্য ধন্যবাদ je vous remercie de nous avoir écoutés supportés আপনারা এতক্ষণ যে আমাদেরকে সহ্য করতে পেরেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ monsieur Caudron merci beaucoup pour voilà le temps précieux que vous avez accordé আমি চেষ্টা করব monsieur Caudron কে জোর করে বিভিন্ন সময় ধরে নিয়ে আসার জন্য আরো গেস্ট নিয়ে আসবো আমরা এখানে দরকার হয় আরো সারপ্রাইজ রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন দেখা হবে আগামী সপ্তাহে ভালো থাকুন আসসালামু আলাইকুম